আপনি এই সেটে বসুন দিদি। দিদিভাই ভিতরে ঢুকে যান পিছন দিক দিয়ে। দিদিভাই চলে সবই তো জানো দিদি। হ্যাঁ নতুনটা বলতে হ্যাঁ নমস্কার নমস্কার। থ্যাংক ইউ সবাই আছো অনেকক্ষণ ধরে। কমেন্ট পড়তে পারছি না, অনেক মানুষ বাইরে রয়েছে, মাথা অন্যদিকে কাজ করছে, আর একজন হোটেলে এসে রয়ে গেছে এখনো। তো তোমাদের সাথে পরে টুকটুক করে কমেন্টগুলো দেখবো, পরে রাতের দিকে যদি সময় পাই উত্তর দেবো। ওকে চলো নেক্সট। এখন আগেরটা ছিল নদিয়া জেলা, হাওড়া। হাওড়া, এটা হাওড়া থেকে। ঠিক আছে দিদি, নাম বলবে না, কোনো অ্যাড্রেস বলবে না, থানার নাম বলবে না। আচ্ছা তুমি আমায় কমেন্ট করো না। তুমি যখন বলছিলে কাজ আমি ছেড়ে দেবো, দিদি তুমি ছেড়ে দিলে আমরা কোথায় যাবো, আমরা অসহায় মানুষগুলো। তুমি একদিন আমি একটা বেশ ভালো মনে তোমার কমেন্টটা মনে লেগেছিল, তখন তুমি বলছো যে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি দিদি আমি যেতাম, ও সেই কমেন্টটা। আচ্ছা আচ্ছা, আমি স্পটে যেতাম, কিন্তু দুঃখ লাগছে যে আমি প্রতিবন্ধী মেয়ে, আমি তোমার ওই মানে ফিল্ডে আমি যেতে পারছি না, কিন্তু আমি ফেসবুকে আমি আছি তোমার। তখন তুমি বলছো আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি যখন বলছো কাজ ছেড়ে দেবে, আমি খালি দিদি তুমি ছেড়ো না, দিদি তুমি ছেড়ো না, আমরা কোথায় যাবো, আমরা কোথায়। তখন আমার সমস্যা ছিল না, আমি সবাইকে নিয়ে আমরা হতে পারে আজ নেই কাল একদম একদম সমস্যা। তো সবার জন্য আমি বলছি যদি তুমি দিদি তুমি যেও না, তুমি যেও না। আচ্ছা আচ্ছা, এত তখন কান্না লাগছিল না, তুমি কাঁদলে আমি কাঁদি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা যাক, আমি দিদির নাম নিচ্ছি না, দিদি আমার কে খুব ভালোবাসে এবং আমাদের পরিবারেরই একজন। এবং আমি যখন কাজ ছেড়ে দেবো তখন এই দিদির একটা কমেন্ট আমার মনে পড়ে গেছে। এই দিদির কমেন্টটা পড়ার পর আমার সত্যিই ভাষা ছিল না। হ্যাঁ হ্যালো, এই এখন ভাই আজকে তুমি নিয়ে মঙ্গলবার চেম্বারে এসে দেখে নিয়েছো, রাতের দিকে করো 11:30টার পর। ঠিক আছে হ্যাঁ, যা কেটে দিলাম। যাক হ্যাঁ বলো ভাই, কেটে দিলাম বলো। না না ওদের তো ফোন করতে বলিনি, তুমি তোমার স্ত্রীকে ফোন করবে। তুমি ফোন করো, ফোন করে বলো যে কালকে যে দিদি গেল, তা তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ বলো, দিদিকে তুমি পরিষ্কার জানাও। দিদিকে ফোন করো, আমাকে যদি কোনো কথা না বলতে পারো তুমি দিদিকে জানাতে পারো। এই কথাটা তুমি বলো, একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে কি করছো, কেমন আছো, কালকে অতক্ষণ ধরে কথা বলালাম। সংসারটা করতে হবে, নিজেকে বাঁচতে হবে। আমি আছি তো, তোমাকে যেটা যেভাবে বলছি তুমি সেভাবে চলো, তোমার ফিউচারটা ব্রাইট হবে ভাই। আমি তোমাকে যে 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 কথাগুলো বলবো তুমি একদম অক্ষরে অক্ষরে পালন করো। যদি তুমি ভালো না থাকো তখন তুমি আমায় বলো। তুমি আজকে কি মেসেজ করবে, আমি যতটুকু বলি ততটুকুই মেসেজ করো, কেমন আছো, খেয়েছো কিনা। আর কালকে দিদি গেল, তুমি কি দিদিকে ফোন করেছিলে? তো দিদিকে ফোন করে তুমি একটুখানি তোমার যদি কোনো কিছু আমাকে জানাতে অসুবিধা হয় তুমি দিদিকে জানাতে পারো। আর তুমি আমি তো আর 2-3 দিনের মধ্যে ছুটিতে আছি, 2-3 দিন মতো আমি তো চলে যাব। তা তুমি দেখা করবে কিনা আর একবার জিজ্ঞাসা করো দেখা করবে কিনা, আর জিজ্ঞাসা করো যে ও কি চাইছে আমাকে যেন পরিষ্কার জানায়। তুমি বলো আমাকে জানাতে হবে না, দিদিকে জানালেই হবে। মেসেজ করো, মেসেজটা করে নাও আগে, করে নিয়ে মেসেজ যেটা লিখবে সেম কথাটা ফোন করো। তা প্রথমে ফোন করো, যদি ফোন রিসিভ না করে 2-4 বার ফোন করবে। ঠিক আছে, ব্লক
খুলে 2-4 বার ফোন করো, করে যদি দেখো ফোন তুলছে না তাহলে তুমি মেসেজটা করো। ওকে, আমার উপর আশা ভরসা রেখেছো যেমন, আমার অক্ষরে অক্ষরে কথা পালন করো। যদি তোমার ভরসা আমি নাও রাখতে পারি তো আমার নাম বাবলি মুখার্জি না। ঠিক আছে, চলো চলো, হবে হবে হবে, চিন্তা করো না, চলো। জানি, আমি সব জানি, আমি কি দেখেছি হবে। তুমি আমার খালি কথাগুলো শোনো, কারণ দেখো আমি বাইরে 3rd পার্সন, তুমি অ্যাজ এ হাজবেন্ড, তো তোমার রেসপন্সিবিলিটি বেশি থাকা দরকার তোমার স্ত্রীর প্রতি। ভুল ভ্রান্তি আছে, তোমার 80% ভুল, সেই ভুলগুলোকে শুধরাও। আমি দিদি হিসাবে তোমার পাশে রয়েছি, কোনো ম্যাডাম ফ্যাডাম নয় ভাই, দিদি হিসাবে রয়েছি, তোমার পাশে থাকবো। ঠিক আছে, তুমি যেটা যেটা বলি তুমি শোনো, দেখো ঠিক হয়ে যাবে। হুম 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 আচ্ছা দিদি বলো সমস্যাটা কি? আমার ফোন আসতেই থাকবে এরকম। ও, তোমার কোনো কেস কামারি কিছু হয়নি তো? শুধু তুমি প্রথম আমার কাছেই আসছো? আচ্ছা, আমি প্রথম থেকে বলবো, বিয়ের আগে দেখাশোনার আগের থেকে বলবো? ওই তো মানে মেন জিনিসটুকু তুমি দেখাশোনা থেকে বলো। হ্যাঁ বলো, আসছো? টোটো ধরো, টোটো ধরো, টোটো টোটো যে টোটোতে তুমি উঠবে সেই টোটো ড্রাইভারটাকে দাও, আমরা কথা বলছি। হুম, এনার কথা বলো তো সঙ্গে, অ্যাড্রেসটা বলে দাও, কিভাবে আসবে বলো। আমার প্রথম যখন দেখাশোনা হয়েছে, এবার আমি হচ্ছে আমার বরের সেকেন্ড ওয়াইফ। তুমি তোমার বয়স সেকেন্ড ওয়াইফ? ওকে, প্রথম ওয়াইফ ক্যান্সারেতে মারা গেছে। তোমার কি আগে বিয়ে হয়েছিল? তোমার আগে বিয়ে হয়নি? আচ্ছা, 2021-এতে সেপ্টেম্বর মাসেই মনে হয় ওনার ওয়াইফ মারা গেছে প্রথম ক্যান্সারেতে। তবে আমাদের যখন সৃজনী জল সেন্টারটা বলবো, দেখাশোনা হয়েছে, তখন আমাদের বাড়িতে এসে বলেছে ওর আগের পক্ষে 2টো মেয়ে আছে, ঠিক আছে। তা আমাদের বললো যে কোর্টেতে লেখাপড়া করে আর কি নিয়ে নিয়েছে, যে মামা নিয়েছে দায়িত্ব, যে মেয়ের ভরণ পোষণের সব দায়িত্ব আমি নিচ্ছি, ওর বাবা নিতে অক্ষম, ওই জন্য আমরা নিচ্ছি দায়িত্ব। কার বাবা নিতে অক্ষম? মানে আমার বর। তোমার বোন নিতে অক্ষম? তোমার দায়িত্ব? আমার নয়, ওর মেয়েদের বাচ্চাদের দায়িত্ব। আচ্ছা, আগের বউ বেঁচে আছে? না, মারা গেছে কাল। মারা গেছে, আচ্ছা, তারপর দিয়ে ওরকম করে বলে ওর মা। কটা বাচ্চা? 2টো ছেলে মেয়ে? 2টো মেয়ে। 2টো মেয়ে। কত বছর বয়স ছিল তখন? কত বছর বয়স আমাকে তো 13 বলছে ও। আমি তো লাস্টে ওর ছোট মেয়ে ইএসআই কার্ড দেখে দেখলাম যে এবারে পুজোতে বড় মেয়েটা 16তে পড়বে, আর একজন মনে হয় 12 না 11 নিতে পড়েছে। আচ্ছা, তারপর দিয়ে তারপর এই কথা বললো। তারপরে বললো যে আমার কোনো দায়িত্ব নেই, আমি পুরো একদম পুরো একা আর কি, আমার মানে আগু পিছার কোনো এমনি কিছু টার নেই, এরকম কথাবার্তা বলতে। তারপর আমি সব কিছু বললাম যে আমাদের মেন হচ্ছে একটা ফেসবুকের ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আলাপ হয়েছে, ঠিক আছে। আমি আমার সব কিছু বললাম, আমার এমনি ডিফেক্ট সব কিছু বললাম, বলতেও রাজি হলো। তা দেখতে এলো, ঘরেতে দেখতে এসো মানে একই কথাই বললো যে ওরা আমার কাছে কোনোদিনও আসবে না, আর শালা নিয়ে নিয়েছে, আমার সঙ্গে ওরা কথাও বলে না, কিছু না বলতে। তারপরে আমরা দেখতে গেলাম, ওর বাড়ি ঘর দেখতে গেলাম। এবার দেখতে গিয়ে দেখছি ওর বাড়িটা মুসলিম এরিয়াতে। এবার আমার মা তো দেবে না মুসলিম এরিয়াতে, আমারও অত রাজি ছিল না, দূরেতে। তারপরে এই করে তারপরে আবারও সেই মেসেজ দিচ্ছে। তো আমরা ওর দিদির বাড়িতেও গেছিলাম, দিদি বলেছিল যে দেখবে বলে, ওই জন্য গেছিলাম। তারপরে ওর মাসতো দিদি আমাকে দেখতে চেয়েছিল, জামাইবাবু আর দিদি দেখতে চেয়েছিল, তখন সেখানেও আমি গেছি। তোমাদের বাড়িতে যায়নি কেন? আমাদের বাড়িতে এসেছিল তো ছেলেটা। না, ছেলে তো গেছিল, ওরা যারা রিলেটিভরা যারা দেখতে চাইছিল, দেখতে আসার কথা ছিল, কিন্তু মাসুতো নন্দাই আমার মারা যাওয়াতে তারপর ওরা আর ইয়ে করেনি, মানে আসার সময় পায়নি, বা যাই হোক একটা কিছু হবে। এবার হয়তো জানে যে এর রক্তচটা এর কোনো ব্যাপারে না থাকলেই ভালো, নিজে যা করছে করুক বা কিছু, যাই হোক একটা কিছু এরকম ধরনের। আমি এখন আইডিয়া যেটা করছি, আমি তো আগে জানতাম না কি আছে না আছে, এরকম করে বলে যাই হোক আমাদের 2 পক্ষ থেকেই দাঁড়িয়ে থেকে মানে বিয়ে হয়েছে, রেজিস্ট্রি হয়েছে, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর থেকে ফুলসজ্জা রাতের কথা বলছি, সব থেকে বড় দুঃখের জিনিস যেটা, আমাকে রান্না বান্না করে দিল, বললো আমার তো কেউ নেই, হ্যাঁ দিদি আছে, দাদা আছে, ইয়েরা সবাই আছে, কিন্তু ও আমার ননদ বলেছিল যে আমার মাসুতো ননদের বাড়িতে বিয়ে করে ওর ঘরেতে যেতে, ওর ঘরেতে বৌভাত হবে বলে। তো বললো যে না,
জামাইবু এই রিসেন্ট মারা গেছে, 1 মাস হলো, আমার ক্ষতি হয় হোক, কিন্তু আমি ওর ক্ষতি হতে দেবো না, মানে আমার কোনো ক্ষতি হতে দেবে না। ওই ঘরটা তো অসুচ ঘর হয়ে যাচ্ছে, ওই জন্য বললো যে আমার যা কিছু হবে হোক, কিন্তু আমি ওর ক্ষতি হতে দেবো না বলে ওই জন্য ওই ঘরেতে অনুষ্ঠান করেনি ও। আমরা সোজা চলে এলাম বিয়ে করে আমাদের বাড়িতে, মানে ছেলের বাড়িতে আমি চলে এলাম। তা বউ ভাতের দিনকে এবার আমাকে সবাই ফোন করছে, ফোন করতে তারপরে ও বললো যে হ্যাঁ আমি ওকে রান্না বান্না করে দিচ্ছি। বলছে তোকে তো বলা হলো এখানে আসতে, তুই তো এলি না। বলতে ও আমাকে রান্না বান্না সব কিছু করে দিয়েছে, রান্না, ভাত, শাক ভাজা, ডাল, 5 রকম যেমন দেয় দিয়ে আমাকেও খাওয়াটা ধরে দিয়েছে। আমি তো এর থেকে ভালো বড় আর অন্য করি, আমার মাও এরকম করে দেয় না। এত আনন্দ পেয়েছি, পোস্টও করেছি, আমাকে বলছে, তারপর বলছে মানে ফেসবুকে পোস্ট করেছো? হ্যাঁ, যে আমি খুব সুখী, এবার সুখটা বার হচ্ছে দিয়ে এবারেতে বলছে, আমি বললাম যে এবার হচ্ছে তুমি তাড়াতাড়ি খাও, খেয়ে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি তাড়াতাড়ি খাও, খেয়ে দিয়ে আমাকে খেতে দাও। আমি বললাম কেন, তুমি নিজে নিয়ে নাও না? হচ্ছে না তুমি নাও। বললাম ঠিক আছে, আমি খেয়ে দিয়ে ওকে দিয়েছি। দিয়ে সেই যে শুয়েছে, ফুলসজ্জা কি জিনিস জানি না, সেই যে শুয়েছে, তারপরের দিন সকালবেলা উঠেছে, ডিউটি চলে গেছে। আচ্ছা, এই হচ্ছে প্রথম কাহিনী। এবার এটা নিয়ে টুকটাক লাগতে থাকতো। তারপরে 1.5 মাস পরেতে চাকরি চলে গেল। কেন চাকরি চলে গেল? তো রকচটা আছে, উল্টো পাল্টা বলে দেয়, এই করে সেই করে। এবার ওদের ব্যাপার কি হয়েছে না হয়েছে জানি না। সরকারি চাকরি করতো না, প্রাইভেট কোম্পানি? প্রাইভেটেতে কন্ট্রাকচুয়াল কাজ করতো। আচ্ছা, বলেছে যে আমাকে বলেছে যে আমি পার্মানেন্ট জব, বলছে যে হ্যাঁ পার্মানেন্ট জব। স্যালারি কত? 17,000 টাকা। স্যালারি কত পরে জানতে পারলাম, বিয়ের পরে রোজের পয়সায় কাজ করে 13,000 টাকা। আমি বলেছিলাম যে পে স্লিপটা দেখাতে, বলছে এখন অফিসেতে ডিস্টার্ব হচ্ছে, আমি ঝামেলা হচ্ছে, ওই জন্য ওরা এখন দিচ্ছে না পে স্লিপটা। বলতে আমার তো যখন চাকরি ছেড়ে দিয়েছে, আমার মাথা একদম পুরো বাজ পড়ে গেছে। আমি কি করলাম, এমন ছেলেকে বিয়ে করলাম, তারপরে এটা সেটা নিয়ে অশান্তি হচ্ছে, মানে মেন অশান্তি হচ্ছে ওইটা নিয়েই হচ্ছে অশান্তি। তারপরে একদিন ও কি করলো, ঘর দুয়ার ছেড়ে দিয়ে চলে গেল, আমি সুসাইড করতে যাচ্ছি। আমি আমার যাকে ফোন করলাম, দিদি এরকম ব্যাপার। তখন বলছে তোদের 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, তোরা এখনই ঝগড়া হচ্ছে, পরবর্তীকালে কি হবে? তখন আমি বললাম যে দিদি আমি তো ওর কাছ থেকে টাকাও চাইনি, গয়নাও চাইনি, কাপড়ও চাইনি, কিচ্ছু নয়। বিয়ে হলে মানুষের যেটা চায়, আমার যদি না থাকতো শরীরের মধ্যে, সেটা হচ্ছে আলাদা কথা। অবশ্যই। আমাকে আমার যা বললো যে তুই কিছু চিন্তা করিস না, ও ঠিক ফিরে আসবে, তুই খেয়েছিস, তুই খেয়ে দে, চুপচাপ নিশ্চিন্ত মনে থাক, তোকে কোনো টেনশন করতে হবে না, ও ফিরে আসবে। তার মানে ওরা জানে যে এই ছাদের বানাগুলো করে বলে, ওদের সঙ্গে তো এতদিন ঘর করেছে, তো জানবে না ওরা। দিয়ে তারপরে দেখছি 8:30টার সময় ফিরে এসেছে। তারপরে আমি বললাম চা করে দেবো, বলে যে না, একদম মানে ঘেমে টেমে মেয়ে টেয়ে এসেছে। আমি বললাম তুমি গা ধো, গিয়ে গা ধুয়ে দিয়ে এসে শুয়ে পড়লো। আমি এমনি বসে আছি। তারপরে বললো ম্যাডাম খাবে তুমি? বললো যে হ্যাঁ। নিজেই মাংস রান্না করেছে, খাইনি, ওই ঝগড়া হয়েছে বলতে কি, ও কী করেছে, আমাকে, আমি বাথরুমে ঢুকেছি, ও কী করেছে বাইরের থেকে ছিটকিনিটা দিয়ে দিয়েছে। কেন কেন কি করে জানবো? কি অদ্ভুত মানসিকতা, হ্যাঁ অদ্ভুত মানসিকতা তো। ওটা হচ্ছে অন্য ব্যাপার আছে, ওর একটা ব্যাপার আছে। তোমরা একটু বাইরে যাও, এই কথাটা হোক, তারপর আমি বলছি কেন কিন্তু বললাম, একটু ফাটতে বললাম, আমার শালি হয় প্লাস বোন হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি বলে দাও যে তুমি এই কথাটা বলো যে তুমি বলেছিলে যে মেয়ে নিয়ে কোনো সমস্যা। আমি দেখলাম দেখতে প্রথম দিন ফার্স্ট, ওর মা, আমি, ও, ওই শালি সবাই একসঙ্গে গেছি। তো বললাম দেখুন আপনি যে বিয়ে করছেন, আপনার মেয়েগুলো যদি ভবিষ্যতে আপনার ঘরে আসবে আবার। না না, আমার তো ফ্ল্যাট ছিল, বই মেয়ে তো দিয়ে দিয়েছে ওকে। আচ্ছা, ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে আমার মেয়ের দায়িত্ব ওরা দিয়ে দিয়েছে। কারা নিয়েছে? মানে শালা শাশুড়ি ওরা দিয়ে মানে ওনার ফ্ল্যাটটা দিয়ে দিয়েছে শালাকে। আচ্ছা, ওই ফ্ল্যাটের কথাটা আমি বলছি, পরে আপনি বললে শুনে নেবেন আমার মুখে। তো আমি বললাম তাহলে ভবিষ্যতে ধরুন বিয়ে করছেন, আমার যদি এতে প্রতিবন্ধী ওই মেয়েগুলো আসবে, তাদের ঘর দেখভাল করা, তাদের মেনটেন করা পারবে না একলা। আগে দেখছিলাম আমরা বাইরে বাথরুম বলেও দিয়ে বিয়ে, এই ঘরের মধ্যে বাথরুম বলে আমি ঠিক আছে, তাহলে ঘরের মধ্যে বাথরুম যেহেতু এই থাকতে হবে।
বলো না না ওসব চিন্তা করুন না, মেয়ে আমাদের কোনো দায়িত্ব নেই আর। আচ্ছা মেয়ে আসবেই না, আসবেই না, ওরা আমার দেবেই কথাই না। বলে না, তা আমাদের তাকায়ও না। আচ্ছা, তারপর এই কথা বললো, ঠিক আছে যখন ও একা তাহলে ও একা, ঠিক আছে দেওয়া যাক। এবারে আমি তুই কথা বল, হ্যাঁ আমি বাইরে। তারপরে জিনিসটা কি হয়েছে, জোরে জোরে বলতে বলছে সব, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। এরপরেতে কি হয়েছে এর পরেতেও কি হয়েছে সেটা বলছে। যে এবার যাই হোক ওর একটা কিছু মনের মধ্যে ইচ্ছা জেগেছে, ঠিক ও, আছে। আচ্ছা। আমি চান করতে ঢুকেছি, আচ্ছা, আমি আচ্ছা। চান করতে ঢুকলে দরজা বন্ধ করি না। আচ্ছা 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 এবার যেহেতু আমি রাত্রিবেলায় ওকে ইয়ে করেছি, ও আমাকে ইয়ে করেছে বলে ওই জন্য আমি তারপরের দিন তুমি আমার যখন ইচ্ছা হচ্ছে তুমি যখন আসোনি আমার কাছে, তাহলে আমার যখন ওর যখন ইচ্ছা হচ্ছে আমি কেন যাবো, আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এইটাই। এই জন্য বাথরুম থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি বাইরে ক্র্যাচ রাখি, আমার এই বাথরুম আর এটা হচ্ছে রান্নাঘর, দরজা এইখানেতে আর এটা হচ্ছে রান্নার জায়গা আমার। এবার ক্র্যাচটা এখানে রেখেছি, ক্র্যাচের মধ্যে আমার নাইটি আর গামছা রেখেছি। আমার আগাগোড়াই স্বভাব আছে বাথরুমে আমি যাই, আমাদের এখানেও তাই, বাথরুমে যাই নাইটি আর গামছা আমি নিয়ে যাই, তাই আমি ক্র্যাচের মধ্যে নাইটি আর গামছাটা রেখেছি। ও কি করেছে, বাইরের দিক থেকে ছিটকিনি দিয়ে নাইটি আর গামছা নিয়ে চলে গেছে। আচ্ছা মানে এইখানে হচ্ছে রান্নার জায়গাটা আর এখানে হচ্ছে ঘর, ওখানে নিয়ে গেছে। আচ্ছা এবার আমি ওকে ডাকছি যে কি গো নাইটিটা দিয়ে যাও, গামছাটা দিয়ে যাও, কি গো নাইটিটা দিয়ে যাও, গামছা দিয়ে যাও। এবার আমার না গায়ে জল বেশি করে রাখলে পরে আমার ঠান্ডা লেগে যায়, আমার 19 থেকে 20 যদি মানে কিছু হয় আমার ঠান্ডাটা প্রচণ্ডভাবে লেগে যায়। আচ্ছা দিয়ে তারপরে আমি ওকে ডেকেই যাচ্ছি, আমি পাখা চলছে ও শুনতে পাবে না হয়তো, আমি আবার এটাই ভাবছি। দিয়ে আমি কি করছি, রাগের চোটে ভিজে নাইটি পরে ভিজে নাইটি পরেই আমি আজকে বেরোবো আচ্ছা বলে বেরিয়েছি আমি। ও বলছে তুমি ভিজে নাইটি পরেছো, আমি ভিজে নাইটি পরেই থাকবো। আমি তখন খুব কাঁদছি, আমি বলছি ভিজে নাইটি পরেই আমি থাকবো, তুমি আমাকে কেন ওইটা দাওনি, তুমি জানো আমার ঠান্ডা। ও আমাকে নাইটিটা আবার খুলে দিতে যাচ্ছে, আমি বলছি না আমি খুলবো না। আমি বলছি তোমার না ঠান্ডা তোমার লেগে যাবে, তোমার শরীর খারাপ হবে বলে ও নাইটি খুলতে গেছে, আমি খুলিনি। ওই নিয়েই আমাদের দুজনের মধ্যে মানে অশান্তি। অশান্তিটা হয়েছে। এই করেই ও আর কি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি ওকে চেপে ধরেছি, তুমি কোথাও যাবে না, তুমি থাকো, এখন খাওয়া দাওয়া করবে তারপরে ইয়ে করবে বলতে। এবার ও কি করেছে, শুয়ে আছে হঠাৎ প্যান করছে, বলছে আমার বুকের যন্ত্রণা করছে, ওষুধ আনতে যাবো, চাপাডালিতে যাবো, সাইকেল নিয়ে যায়নি, ও চলে গেছে। বাবা ফোন করছি, ফোন ধরছে না, মেসেজ দিচ্ছি সুইচ অফ করে রেখে দিচ্ছে, ফোন করছি ফোন সুইচ অফ, মাঝে মাঝে শুধু মেসেজ দিচ্ছে তুমি ভালো থেকো, আমি মা বাবার কাছে চললাম, তুমি ভালো থেকো। আমি না ভালো স্বামী হতে পারলাম, না বাবা হতে পারলাম, হ্যাঁ, না কারোর ভালো বাবা হতে পারলাম, না কারোর ভালো স্বামী হতে পারলাম, না কারোর ভালো সন্তান হতে পারলাম না, এরকম মেসেজ দিচ্ছে। আর বলছে তুমি খেয়ে নাও, তুমি ভালো থাকো, এটাই আমি চাই, এরকম করে মেসেজ দিয়ে যাচ্ছে আর ফোন সুইচ অফ করে দিয়েছে। আমি মেসেজগুলো আবার আমার ননদদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখো তোমার ভাইয়ের কীর্তিগুলো। তারপরে ওই রাত্রিবেলা 8টা সাড়ে 8টার সময় করে এলো। এবার দেখাশোনার ক্ষেত্রে ও যেটা করেছে, আমাকে বললো যে আমাদেরকে এসে বলেছে যে ওর ফ্ল্যাটটা ওর বউয়ের নামে কিনেছে, ঠিক আছে, ফ্ল্যাটটা ওর বউয়ের নামে কিনেছে। তো ওর খুব শরীর খারাপ ছিল, তখন ওর শালা বলেছে যে জামাইবাবু তোমার তো এত শরীর খারাপ, যদি কিছু হয়ে যায় বাই চান্স আবার তোমার থেকে আবার তোমার নাম থেকে আবার দিদির নামে করতে হবে, এটা নিয়ে তো ঝামেলা আছে, বরঞ্চ তুমি দিদির নামেতে করে দাও, ওর যেটা কথা আমি জানি না। আচ্ছা দিয়ে হাফ পয়সা দিয়েছে, আমার বর আর কি হাফ পয়সা দিয়েছে, আর শালা বলেছে আরো হাফ পয়সা ও বলছিল যে লোন নেবে 4-5 হাজার টাকা, এই 4-5 লাখ টাকা লোন নেবে। তখন ওর নাকি শালা বলেছে যে লোন নিতে হবে না জামাইবাবু, তুমি এক কাজ করো, দিদি তো সম্পত্তি পাবেই, বাপের বাড়ির সম্পত্তি পাবেই, তাহলে আমরা এখান থেকে তোমাকে ওই টাকাটা দিচ্ছি বলে তারপরে ও এই মানে করে আছে। এটা হচ্ছে পর্ব। আমি এখন জানছি, আমি এতদিন কিচ্ছু জানিনি, এখন হচ্ছে অশান্তি যেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে জানছি ফ্ল্যাটটা ওর নয়। আমাকে একজন বলবে, দুজন বলবে, 4 জন এক কথা বলবে, একজন মিথ্যে কথা বলবে, 2 জন মিথ্যে কথা বলবে, 4 জন এক কথা বলবে। আমাকে 4 জনই বললো ওর ফ্ল্যাটটা হচ্ছে ওর শালার, ওর নয়, অন্য না শালাবাবু। এবার আমাদের ঘরেতে ওর অফিসে 2 দিন 2টো স্টাফ এসেছিল, একজনকে বলছে, এবার ও প্রায় জনকে বলে যে
আমার মেয়ের নামে করা আছে ফ্ল্যাটটা, আবার প্রায়জন করেছে শালা নিজের নামে করিয়ে নিয়েছে, শালা নিজের নামে করেছে। আমি একদিন বললাম যে হ্যাঁ গো বাবু, তুমি তো বলছো যে তোমার মুখে আমি শুনেছি, মানে বেশিটা শুনেছি শালা নিজের নামে করিয়ে নিয়েছে, ব্যাপারটা কি? তাহলে কি তোমার শালার নামে করা আছে ফ্ল্যাটটা? বলছে হ্যাঁ। তা এর আগে একজনকে বলেছিল, ওর অফিসের স্টাফকে বলেছিল, ঘরে এসেছিল, তখন ওরা বলছে যে তুমি আইনের দ্বারস্থ হচ্ছে না কেন? তোমার ওয়াইফের নামে থাকলে পরেই তুমি পাবে জিনিসটা, তোমার মেয়ের নামেও যদি করে দেয় তুমি জিনিসটা পাবে। তখন বলছে আমার কাছে তো কোনো ডকুমেন্টস নেই, ওই জন্য আমি কিছু করতে পারছি না। ভালো, যে বাড়িতে থাকেন সে ওটা ভাড়া বাড়ি। ও আচ্ছা, আমরা যেতে আছি ওটা হচ্ছে ভাড়া বাড়ি, আর ওখানেই এগিয়ে গেলে মেন রোডেতেই ওদের ফ্ল্যাটটা আছে। তারপরে দেওয়ার পর এবারেতে রেজিস্ট্রি করেছো? রেজিস্ট্রি করা আছে। তারপরেতে আরেকজন, এই কিছুদিন আগে একজন এসেছিল ওর অফিসের স্টাফ, সে বলছে যে যার নামেই আছে আছে থাক না, তুমি আইনের দ্বারস্থ হও না, আইনের দ্বারস্থ হলে পরে তুমি লয়ারের কাছে যাও, তারাই সব কিছু বার করে দেবে, কবে কেনা হয়েছে, কে প্রমোটার ছিল, কত টাকা দিয়ে কেনা হয়েছে, কার নামে ছিল, তোমার কাছে কোনো পেপার দরকার নেই, তুমি গিয়ে শুধু বাড়ির অ্যাড্রেসটা বলো, লয়ার সব বার করে দেবে, ওদের কাজ আছে, ওরা সব কিছু বার করে দেবে। ও আর কিছু বলেনি। সেদিনকে বলছে সেদিন বলছে আমি শুনেছিলাম মেয়েদের নামে ছিল, মেয়েদের নামের থেকে শালার নামে করে নিয়েছে, শালা নিজের নামে করে নিয়েছে। মানে কত রকম একটা কথা, কত রকম। মেয়েদের নামে কি করে হবে? এখানে তো তারা তো বাচ্চা, মেয়েদের নমিনি তো মেয়েদের আমার কাছে কথা হচ্ছে, ওর কথা অনুসারে যদি বলে মেয়েদের নামে করেছে আমি মানছি। ওরা একজন 14 বছর কি 15 বছরের মেয়ের সিগনেচারের কোনো মূল্য আছে? ওটাই তো বলছি, একজন নমিনি কাউকে থাকতেই হবে। নমিনি কে আছে? যদি মেয়েদের নামেও করে নমিনি তো কেউ আছে। ধরুন আপনার বাচ্চা আছে, আমি এখন একটা বাচ্চাকে ধরুন একটা সম্পত্তি পাওয়াবো, তাহলে মা তো তার নমিনি থাকবে। এই হ্যাঁ, মা তো নমিনি হিসেবে থাকবে। বাবা হ্যাঁ, এবার ওদের সম্পত্তি, ওদের কি আছে না, আমার কাছে কথা হচ্ছে আমি এটা সত্যটা জানতে চাইছি যে ফ্ল্যাটটা কার নামে, কে আমাকে 4 জন বলেছে ফ্ল্যাটটা ওর শালা কিনেছে, ওদের বাউনগাছির বাড়ি বিক্রি করে ওইখানেতে ফ্ল্যাটটা কিনেছে। আচ্ছা, এটা একটা বিষয়। আর কি? এইটা হচ্ছে একটা সমস্যা। এবার আরেকটা সমস্যা হচ্ছে, আমি ফেব্রুয়ারি মাসেতে আমি বাপের বাড়িতে গেছিলাম, জানুয়ারি মাসের শেষের দিকে বাপের বাড়িতে গেছি। তারপরে এবার ফেব্রুয়ারি মাস থেকে মেয়েদের সঙ্গে এবারে আলাপ হয়েছে, মেয়েদের সঙ্গে আলাপ হয়েছে, আমি জানি না, আমি বাপের বাড়িতে, আমি কিন্তু কিচ্ছু জানি না। গিয়ে আমার ননদকে বললো, ননদ বলছে যে ওকে বলেছিস, তোর বউকে বলেছিস, তোর বউকে নিয়ে কিন্তু ঘর করতে হবে, হ্যাঁ ওকে বলেছিস? তখন বলছে হ্যাঁ ও জানে, বাড়িতে এলে সবকিছু বলবো, অথচ আমি কিছু জানি না, আমি কিচ্ছুই জানি না। এবারে এরকম করতে করতে তারপরে একদিন কি করছে, শরীর খারাপ হয়েছে, তখন আমি এবার ঘরে এসেছি, আমাকে কিছুতেই বাপের বাড়ির থেকে আর কিছুতেই ওর নিজের কাছে আনছে না, কিছুতেই না। সরস্বতী পুজোর দিনকে আমি ওকে আগের থেকে বলছি বাবু ঘুরতে যাবো, হ্যাঁ ঘুরতে যাবো, সরস্বতী পুজোর দিনকে কিন্তু আমি ঘুরতে যাবো ওকে বারবার ধরে বলছি। ও কি করলো, আমি ওকে বললাম যে তুমি আসো আমাদের ঘরে খাবে, ও চলে গেল দিদির ঘরেতে। তো দিদির ঘরেতে গেছে, দিদি ওকে বলেছে যে তুই বলে দে যে ও তোর জন্য যেন রান্না না করে, তুই এখান থেকে খেয়ে যাবি। আমি 1টা 1:30 বাজে 2টোর সময় ফোন করছি, বলছে আমি দিদির ঘরে খাচ্ছি। আমার এত মাথা পুরো। এখন তুমি কি চাইছো? মানে সমস্যাটা মেন কি? ফ্ল্যাটটা কি কার নামে এটা দেখার জন্য? আর কি অশান্তি? ও যে বলেছে যে একসাথেই ঘর করছো? আমি তো বাপের বাড়িতে এখন আছি। কেন? ও তো আমাকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে দিদির বাড়িতে, আমি কি করবো ওই মুসলিম এরিয়াতে একা থেকে, আমার হাতে না পয়সা না কিছু। দিদির বাড়ি জানো কোথাও? বলতে হবে না, জানো তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে তো এসেছে, ও আমাকে বলে গেছে যে আমি যাচ্ছি দিদির বাড়িতে, আমি রবিবার দিন আসতে পারি আবার নাও আসতে পারি, সোমবার দিনকে এলে রাত্রিবেলায় আসবো। তা আমি বললাম যে বলছে তুমি যদি যাবে তাহলে বাপের বাড়ি চলে যেতে পারো, আমাকে একটা ফোন করে দেবে। আমি বললাম তাহলে পয়সাও দিয়ে যাও, বলে পারবো না, পয়সা গাড়ি ভাড়া দিতে পারবে না, সংসার খরচা চালাতে পারবে না, আমার চশমার খরচা দিতে পারবে না, আমার কিছুই ও দায়িত্ব। বিয়ে হয়েছে কতদিন? এই 1 বছর হলো, 1 বছর 2 মাস। ঘর করলে কতদিন? 1 বছর। তুমি বাপের বাড়ি আছো কতদিন? 2 মাস। 2 মাস। এবার এরকম করে এবারে ও কি করেছে, যা রোজগার করছে সব মেয়েদের সঙ্গে আলাপ হয়েছে,
মেয়েদের দিকে সব একদম ওইদিকে দিয়ে দিচ্ছে। এবার আমি তো মেসেজগুলো দেখে নিচ্ছি, ওই মেসেজগুলো তো ফোনেতে ফোনের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড, মেসেঞ্জারের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বারের পাসওয়ার্ড, সবেতে পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছে। এবার আমি তার কিছু আগে দেখতে পেতাম, এখন তার কিছু দেখতে পাচ্ছি না, যেটুকুনি উঁকি মেরে মেরে। এখন কি ভাড়া বাড়িতে এসছে? ও তো ভাড়া বাড়িতে তোকে থাকতেই হবে, দিদি বাড়ি আর এ বাড়ি কতদিন থাকবে? এখানে যে যন্ত্রপাতি আছে, ও ইলেকট্রিকের কাজ করে, এখানে তো যন্ত্রপাতিগুলো আছে, তোকে তো এখানে আসতেই হবে। এবারে দিয়ে মানে আমি মার্চ মাসে গেলাম, আমার জন্মদিন ছিল, আমার বাড়িতেও কেক এনেছে, এনে কাটা হয়েছে, খেয়ে দিয়ে আমি ওর সঙ্গে আমি চলে গেলাম। তার আগে থেকে আমি বাবু তুমি নিয়ে যাও না, আমার ভালো লাগছে না এখানে, আমি যাবো, আমি ওখানেতে যাবো না, তুমি থাকো, পুজো আছে, পুজো মিটিয়ে আসবে, এই করবো ওই করবে সেই করবে বলে মানে ওইদিকে মেয়েদের সঙ্গে আলাপ হয়েছে। তো এবার সরস্বতী পুজোর দিনকে কী করেছে ও, আমি বললাম যে ঘুরতে যাব না, তোমার এত শরীর খারাপ, তোমাকে যেতে হবে না, ঘুরতে যেতে হবে না, তুমি রেস্ট নাও, এই তো ঘুরে এলে। তার আগে আমরা দীঘা থেকে ঘুরে এসেছি জানুয়ারিতে, জানুয়ারিতে ঘুরে এসেছি দীঘা থেকে। তখন দিয়ে বললাম থাক, যখন বলছে আমি আরতি করি। অন্য সময় আমার ঘর থেকে 7টা, 7:30 সময় যায়, সেদিনকে 5টার সময় চলে গেল, মানে আমাকে সময় দেবে না, মেয়েদেরকে ওর সময় দিতে চলে গেল। দিয়ে এখন তোমার মানে বুঝতে পারছি এটা যে ওইটা করেছে। আর এখনো কি করছে, মানে আমাকে দেখলে ওর গায়ে জ্বলন ধরে যাচ্ছে। মানে মার্চ মাসে আমাকে সংসার খরচা দিয়েছে, 3,000 টাকা আমাকে দিয়েছে সংসার খরচাটা। এপ্রিল, তারপর মার্চ মাসেতে ওই অনলাইনে সব সেল দেয় না, এরকম দেয় না, তো কম্বো 2টো বডি ওয়াশ দিচ্ছে 130 টাকা দিয়ে। তাই বললাম যে দেখো না, কম্বো দিচ্ছে 2টো বডি ওয়াশ, পুজোর সময় আর কিনতে হবে না, আমার 2টো অনেক দিন চলে যাবে। আমি তো এমনি নর্মাল সাবান মাখি না, আমার গায়ে বেরোয় বলে। তা বললো এখন পয়সা নেই, দিতে পারবো না, পরে দেবো। পরে 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 করে আজ পর্যন্ত আমাকে একটা কিছু মানে মার্চ মাস থেকে যা কিছু চাইছি আমি কিছুই পাচ্ছি না, ওর কাছে পয়সা নেই, ও আর পারবে না দিতে, সংসার চালাতে অক্ষম। একদিন আমি ওকে বললাম, দিদিদের ঘরেতে ফ্ল্যাট নিয়েছে, সেইখানেতে রঙের মিস্ত্রি আসেনি, সেই রঙের মিস্ত্রির জন্য ওর মাথা ব্যথা, ইলেকট্রিকে তো কাজ করবে। আমি বললাম দেখো, এই বাইরের অশান্তি তুমি ঘরে আনছো, একদিন কিন্তু এই বাইরের অশান্তির জন্য তোমার নিজের ঘরটা ভাঙবে, আমি ওকে বলেছি। বলো। তার হ্যাঁ, চাপড়া না চাপড়া বাস স্ট্যান্ড। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি দেখো চাষাপাড়ার দিকে যে রাস্তাটা আছে, ওখানে কাউকে একটা ফলের দোকান আছে, জানো ফলের দোকান, দাও ওকে দাও। এ ভাই না দাদা, হ্যালো, বলছি কাকু ওই যে তোমার চাষাপাড়ার রাস্তাটা দিয়ে ঢুকি, ওনাকে একটুখানি দেখিয়ে দাও না চাষাপাড়ার রাস্তাটা। বাড়িতে না গো, এই যে এইখানে যে সৃজনী জল সেন্টার আছে না, করিমপুর বাস স্ট্যান্ডের পেছন দিকটা, করিমপুর বাস স্ট্যান্ডের যে পিছন দিকটা। হ্যালো, হ্যাঁ, ওই যে তোমার চাষাপাড়ার রাস্তা দিয়ে যে নেমে আসছে, ঢাল দিয়ে নেমে এসে যে ডান দিকে একটা গলি আছে না, ওই গলি দিয়ে আসতে বলো, ওখানে গিয়ে সৃজনী জল সেন্টার দেখা যাবে, বলো সৃজনী জল সেন্টার। চাষাপাড়ার রাস্তাটাকে দেখাও। খুব অসুবিধা হয়েছে আমার ভেতর দিকে এটা অফিসটা হয়ে, প্রচুর মানুষ ঘুরে যায় আর প্রচুর মানুষ পায় না। ওই ছেলেটা কালকে, প্রথমে যে ছেলেটা এসেছিল কালকে সকাল 9টা থেকেও খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমাকে, দিয়ে 1টার সময় আমি তো ঘুমোচ্ছিলাম, কাজে যাব, দিয়ে তার আগে ওই 12টা না কটার সময় ফোনটা দেখছি কতবার 34 বার কল, তারপর কি ব্যাপার 34 বার কল, ওকে কল করে দেখছি তখনও ওখানে দাঁড়িয়ে আছে যে আমাকে খুঁজছে। খুব অসুবিধা হয়েছে।
এবার তুমি কি চাইছো আমাকে বলো। আমি চাইছি ওর মেয়েদের সঙ্গে শালার সঙ্গে কি কথা হয়েছে, এখনো পর্যন্ত কি কথা হয়েছে, আমি এগুলো শালার মুখ থেকে আমি জানতে চাই। এটা জেনে লাভ নেই, যেটাতে কাজ হবে, ফিউচার হবে, সেটা জানতে হবে। ফিউচারের কথা ভাবো। আমি তাহলে আমি তো অন্ধকারে রয়ে যাব যে ও আমাকে তো কিছু বলছে না। আমি ওকে বারবার বলছি, বাবু তুমি আমাকে কোনো অন্ধকারে রাখছো না তো? না 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 বলছে একটা অন্ধকার বলতে কি? অন্ধকার বলতে ফ্ল্যাটটা কার নামে আছে, তাই তো? কার নামে, মেয়েদের সঙ্গে কি কথা হয়েছে, ওইদিকেও সবকিছু দিচ্ছে কেন মেয়েদের। এবার একটা কথা বলে দিদি, দেখো প্রথমত এই সমাজে যখন একটা মানুষের বিয়ে হয়, তুমি যেমন রেজিস্ট্রি করেছো, তুমি যেমন আইনত তার বউ, তোমার অধিকার আছে ওর উপর, ওকে তোমায় খোরপোশা দিতে হবে। তো বাচ্চাগুলোর উপর বাচ্চাগুলোর প্রতিও তার দায়িত্ব আছে। মা মারা গেছে, তাহলে কোথায় ছিল? আমি কি বলি শোনো, যেটা একদম লিগাল সেটাই বলবো। অসামাজিক কোনো কাজকর্ম তো করি না, তার জন্যই তো ভালোবাসা পাই। তো তোমার ক্ষেত্রে অসামাজিক কোনো কাজকর্ম বা কোনো কথা আমি এগুলো করবো না। আমার কথা হলো, মা মারা গেছে, বাবার দায়িত্ব বাচ্চাদেরকে দেখার। মাথা গোজার আশ্রয় থাকলেই যে বাচ্চারা মানুষ হবে তা তো নয়। ধরে নিলাম ফ্ল্যাটটা বাচ্চার নামে, বা ধরে নিলাম ফ্ল্যাটটা শালার নামে, ধরে নিলাম আপনার হাজবেন্ডের নামে। যদি হাজবেন্ডের নামে যদি হয়, তাহলে আমি কি তুলে দিয়ে আসতে পারবো তোমাকে? এক। দ্বিতীয় কথা হলো কি, যেহেতু তুমি প্রতিবন্ধী, সেহেতু তুমি তো আর ওই বাচ্চাগুলোর কেয়ার নিতে পারবে না। না নেওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি যে সিচুয়েশনে আছো। তাহলে বাচ্চাগুলোর তুমি যখন কেয়ার নিতে পারছো না, কিন্তু বাবার কিন্তু দায়িত্ব বাচ্চাগুলোকে মানুষ করা। সে কাজের লোক রেখে হোক, শালাকে কিছু পয়সা দিয়ে হোক, তারা দেখভাল করুক। একটা দেখতে গেলেও তো একটা যদি কাজের লোকও রাখা যায়, তাও পয়সা খরচা হয়। কারণ দুটো মেয়েকে রাখবে কোথায়? বয়স তো বেশি না, 12, 13, 14, তাতে অ্যাডাল্ট হয়ে যায়নি। 18-19 বছর মেয়ে না সব নিজে হাতে করতে পারবে বা সবকিছু করতে পারবে। তো ওদের তো একটা কেয়ারিং এর জন্য একটা দরকার কাউকে। তো ধরে নিলাম শালাকে পয়সা করে দিয়েছে, বা শালার নামে ফ্ল্যাটটা করেছে, বা মেয়ে দুটোকে ওটা করে তোমাকে হাত পায়ে বিয়ে করেছে, এটা একটা হতে পারে। হয়তো বা সে কোনো কিছু, ফ্ল্যাটটা তার নামেই রয়েছে, সে কিছু করেনি, সে তোমাকে মিথ্যা কথা বলে বিয়েটা করেছে। আর ওদিকে কিন্তু তার দেখার দায়িত্বটা কিন্তু আছে বাচ্চাদের। তাহলে আমি যখন বিয়ের আগে আমি ওকে বারবার ধরে বলেছি, মেয়ে নিয়ে কোনো সমস্যা হবে না তো, মেয়ে নিয়ে কোনো সমস্যা, মেয়ে নিয়ে কোনো সমস্যা বলতে তোমাকে তো মেয়ে দেখতে হচ্ছে না, দেখতে হচ্ছে না, আমার ঘরে কিছু জিনিস আনছে না, ওইটা আমি বলছি, ওই জায়গাটা আমি দেখছি, ওটাই প্রতিবাদ। আমার কথা হলো কি, দেখো তোমারটুকু তোমাকে বুঝিয়ে দেবো, বাচ্চাগুলোরটা বাচ্চাকে বুঝিয়ে দেবো, ওনারটা ওনাকে বুঝিয়ে নিতে হবে। এবার আমি যখন কাজটা করতে যাবো, ওনাকেও দেখতে হবে, বাচ্চাগুলোকেও দেখতে হবে, তোমাকেও দেখতে হবে। তুমি তার এখন লিগাল ওয়াইফ, ওকে? তোমার দায়িত্ব তাকে পালন করতে হবে। এবার আমাকে তো বাচ্চাগুলো লিগাল, বাচ্চাগুলোকে দেখতে হবে। আগে তুমি যদি বিবাহিত হতো, তোমার যদি একটা বাচ্চা সমেত যদি বিয়ে করতো, তাও আমরা গিয়ে ওখানে প্রতিবাদ করতাম। আপনি বাচ্চা সমেত যখন বিয়ে করেছেন, তাহলে বাচ্চার দায়িত্ব নেবেন না কেন? তাহলে অন্যের বাচ্চাকে যখন অ্যাকসেপ্ট করে, তার জন্য যদি প্রতিবাদ করতে পারি, ওটা নিজের বাচ্চা, বাবার তো দায়িত্ব আছেই। তুমি বরঞ্চ তার সাথে বন্ধুর মতো মেশো, তুমি বরঞ্চ তার মেয়ের, আমি কি বলছি, সে মেয়ের কাছে তুমি বন্ধুর মতো মেশো। আর একটা কথা হচ্ছে, ও যে মেয়েদের সঙ্গে আলাপ হয়েছে আমি জানি না, হ্যাঁ, এই লোকের মুখে শুনছি। আতঙ্ক, উনি আতঙ্কে আছেন, হয়তো শেয়ার করতে পারছেন না, হয়তো তোমাকে যেটা বলেছিল যে মেয়েদের কোনো ঝাড়া বা মেয়েদের, ওটাই নিয়ে আতঙ্ক। উনি এখন দেখো, সেই সময় হয়তো ওনার স্ত্রী মারা গেছে, ওনার হুজুক উঠেছে, বিয়ে করব, বিয়েটা করে ফেলেছে আবেগে। এখন তার সন্তানদের প্রতিও টান আছে, আবার এখন তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না বলে তোমার প্রতিও টান নেই। আমার প্রতি ওর কোনো টান নেই। ওর কি বলে, ও তো ঘরে কিছু জিনিসই আনছে না, ও তো বলে। হ্যাঁ, এই দায়িত্বটা আমি করতে পারি যে কেন ওটা করবে না, কারণ উনি ওনার কিছু চাইছি, পয়সা নেই। না, ওনার দায়িত্ব হলো কি স্ত্রীকে দেখা, ওনার দায়িত্ব হলো সন্তানদেরকেও দেখা, এটা ওনার দায়িত্ব। উনি কিভাবে করবে কিভাবে না করবে সেটা আমার তো দেখার দরকার নেই। আমি ওকে বললাম যে, ও বলছে কারণ উনি যখন এই বয়সে একটা বিয়েটা করেছে, তাহলে তাকে একটা মেয়েটা সে হ্যান্ডিক্যাপ, সে তো আনম্যারেড ছিল, বেশ ভালো ছিল, সম্মানের সাথে বেঁচে ছিল। তাকে শীতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে কলঙ্কিত করে সমাজে বিবাহিত নাম দিয়ে তো দরকার তো ছিল না এইভাবে ছেড়ে দেওয়াটা, তাই না? কারণ উনি প্রতিবন্ধী। আর যদি উনি ঘরে বসে থাকে, তো ওনাকে কথা শুনতে হবে। এই কলঙ্কটা কে নেবে? ওটাই তো বলছি, আমাকে তো সবাই দোষারোপ করবে
যে আমি ওকে রান্না বান্না করে দিতে পারিনি, আমি ওকে কিছু করে দিতে পারিনি, ওই জন্য আমি ডিভোর্সি। ঠিক 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 ঠিক। আমি তো এই কারণে ডিভোর্সি না, আমি ওকে ভোর 5টা 5:30টার সময় উঠে রান্না বান্না সব কিছু করে দিই, আমি ওর জামা কাপড় পর্যন্ত আমি কেচে দিই, একটা পর্যন্ত। এই মেয়েরা আসার পর থেকে ঘরের একটা কাজ পর্যন্ত ও করে না, জানেন? 1 গ্লাস জল খাবে সেটা পর্যন্ত গড়িয়ে খায় না, বসে থাকে খায়। গত বছর তো ডাক্তার দেখাইনি, এবছরও ডাক্তার একদমই চাইনি। দেখতে পেয়েছি। বস যখন পায়ের যন্ত্রণার জন্য খুব কাঁদছি তখন আমাকে বললো যে ঠিক আছে আমি ডাক্তার দেখাবো। তারপরে আমাকে ডাক্তারও দেখিয়েছে, ডাক্তার দেখানোর পর তারপরে ডাক্তার বললো যে রক্ত পরীক্ষা এইসব গুলো করাতে। আমার উপর টর্চার, প্রচন্ড মানসিকভাবে টর্চার। এমন কোনো কিছু বলো যেখানটা আমি তোমার জন্য কিছু করতে পারি। আমাকে এমন কি পর্যন্ত মারধর করেছে জানেন? আমি হাওড়া হাসপাতালে এসে মাথার যন্ত্রণা করছে, আমার গা বমি করছে, 2 দিন আমি ঘরেতে এসে ঘুমিয়েছি। আমার এত কপাল যন্ত্রণা যেন আমার ছিঁড়ে খাচ্ছে আর গা বমি করছে শুধু। আমি হাওড়া হাসপাতালে এসে ডাক্তার দেখিয়েছি, আমার হাতটা ধরে এমনি করে ধরে মুচকে দিয়েছে। আমার হাওড়া হাসপাতালের কাগজ পর্যন্ত আছে, এক্সরে পর্যন্ত হয়েছে, আমি সেটাও পর্যন্ত। তারপরে ওর শরীর খারাপ হয়েছে, এমন সবাই ওর পরিবার, মেয়েরা রাস্তা পার করলেই এসে দেখতে পাবে মেয়েরা আসেনি। পিসি ফোন করেছে, মেসেজ দিয়ে দিয়েছে, পিসি ফোন করেছে, তুমি পিসিকে ফোন করে নিও। কে এলো ছুটে দেখতে? 2.5 ঘন্টা রাস্তা টপকে মেয়ে বউ এলো দেখতে, দিদিও এলো না। দিদিদের কথা শুনে সবকিছু করছে, দিদিরাও এলো না, মেয়েও এলো না। মেয়ে তো 15 বছরের মেয়ে। আর ব্যারাকপুর রোডটা কি এমন রোডটা আছে যে রাস্তা পার করতে পারে না? আমি প্রতিবন্ধী মেয়ে হয়ে রাস্তা পার করে নিচ্ছি, ও সুস্থ মেয়ে রাস্তা পার করতে পারবে না? বাপকে দেখতে আসেনি, ও তো নিজের মুখেই বলে এখন মামা সময় দিতে পারছে না, ওই জন্য বাবার কাছে ইয়ে করছে। মেয়েরা মলেতে জিনিস কিনবে আর আমি ফুটপাতে জিনিস কিনবো? আমার জন্য কোনো কিচ্ছু নেই, ওর কোনো কিচ্ছু নেই। আমি ওই সেদিনকে গিয়ে দেখছি শোকেসের মধ্যে মলের বিলটা আমি ঝট করে হাতে নিয়েছি। আমি বলছি মা চলে গেছে, মা দিতে গেছিল, মা চলে গেছে। তারপরে বলছে যে আমি কি ব্যাপার, মলে গিয়েছিলে, 2000 টাকার বিল হয়েছে, দেখতে হবে। কোনো মুখে ভয় টয় এসব কিছু নেই, দেখতে হবে। আমি বিলটাকে নিয়ে রেখে দিয়েছি। পরে আমি দেখছি যে ভালো করে ব্রা, প্যান্টি, নেল পালিশ, সেন্ট এগুলো কিনেছে 2000 টাকা। আচ্ছা, ওখানে যদি ও বলতো, মেয়েদেরকে বলতো তোর নতুন মায়ের জন্য একটা চুড়িদারের পিস দেখতো, 600 টাকা নিত, 800 টাকা নিত, খুব মহাভারত অশুদ্ধ হয়ে যেত। ও যদি এটা নিত খুব মহাভারত অশুদ্ধ হয়ে যেত। জন্মদিনে না দিয়েছে, একটা জামা না দিয়েছে, পয়লা বৈশাখে আমাকে কিছু দেয়নি, আমি তাও কিছু বলিনি। শালার মেয়ের জন্য সোনার জিনিস তৈরি করতে আছে। দিদি, কোন মেয়ে এইগুলো সহ্য করবে? পয়লা বৈশাখের দিন আমার ঘরে তো রান্না হয়নি, আপনি জানেন। আমার মা খুব কম পয়সা রোজগার করে, একটা এনজিওতে কাজ করে, 10,000 টাকা মাইনে পায়। আমাদের এরকম ভাবে সংসার চলে, কিন্তু আমাদের এরকম হয়নি যে আমার পয়লা বৈশাখের দিন ঘরেতে রান্না হয়নি। ও চলে গেল সোজা সালার মেয়ের মুখে ভাতেতে, একবারও আমাকে বললো না তুই তো বাইরে বেরিয়েছিলি, আমি ডাক্তার দেখাতে গেছিলাম, তুই তো বাইরে বেরিয়েছিলি, মনে হলো না একবারও বউটার জন্য মাছ নিয়ে যাই, মাংস নিয়ে যাই, কি কিছু বাজার করে নিয়ে যাই। আমার দুবাই দাদা বিকালবেলায় সন্ধ্যেবেলায় আমাকে ফোন করেছে, আমার ফেসবুকেরই দাদা, ও ফোন করেছে, তখন বলছে যে কি খেলে আজকে? আমি আজকে রান্না বান্না কিছু হয়নি। বলছে কেন রান্না বান্না হয়নি? আমি ওর নেমন্তন্ন ছিল ওই জন্য। বলছে ওর ছিল, তাহলে তোমার জন্য বছরের দিন আনবে না? আবার বলে দাও জামাইকে ফোনটা দাও, তারপরে দিতে। ও তখন কি করলো, বলছে ওরও নেমন্তন্ন ছিল, ও যায়নি। আমি তুমি আমায় বলেছো তোমাকে তো ছোড়া নেমন্তন্ন করেছে কুকুরের মতন, এই কুকুরটা যাবি, তু যাবি। আমি বউ, আমি একটা ঘরের বউ, আমি তো তাকে চিনি না, তার উচিত ছিল না ঘরে এসে বলার জন্য। তারপর ওইগুলো হয়েছে, মেয়ের শালাকে সোনার জিনিস দিয়েছে, আজ পর্যন্ত আমাকে কিছু দেয়নি ও। আমি তো সবই কাপড় জামা পরছি, আমার বাপের বাড়ি দেওয়া কাপড় জামা, ও আমাকে কি দিয়েছে? অথচ ও বলছে আমি তোকে যা দিয়েছি আমি আগের বউটাকে সেটা দিইনি। আগের বউটাকে 2টো বাচ্চা দিয়েছিস, আমাকে কি দিয়েছিস তুই? আমি বলে তো এখনো পর্যন্ত ওর সঙ্গে ঘর করছি, যার সঙ্গে 1 বছর হতে যাচ্ছে, শারীরিক সম্পর্ক নেই। মা বাবা কিসের জন্য বিয়ে দেয়? টোটালি কিচ্ছু নেই, কিচ্ছু নয়। বলছে তোমার কি ওটাই মোটিভেশন? আমি বলছি হ্যাঁ, আমার তুমি আগে বিয়ে করে তোমার মোটিভেশনটা মেটাওনি, তাহলে বাচ্চাগুলো হলো কি করে? ওটা তোমার বাচ্চা না? বলছে না। আমি তাহলে ওইগুলো কুকুরের বাচ্চা? বলছে হ্যাঁ। কখনো বলছে আমার বাচ্চা, কখনো বলছে আমার বাচ্চা না। এগুলো কি কথাবার্তা গুলো? তাহলে এখন কি চাইছো? আমি তো, ও তো অমনি করে আমাকে মাঠ ছেড়ে আমি কোনোদিনও যাবো। ওই দাদাকে ডাকুন।
তাহলে তুই মাঠ ছেড়ে গেছিস কিসের জন্য? আমাকে মারধর করছে। ফোন করুন, ফোন ফোন অ্যাটলিস্ট আমাকে এবার সবসময় বলবে তোকে আমি মেরে কুচি কুচি করে কেটে পেছনে জঙ্গল আছে সেখানে ফেলে দেবো। তারপরে আমি বৈশাখ মাসেতে শেষের দিক করে আমি বাপের বাড়িতে এসেছিলাম, তখন আমি তারপরে গেছি, তখন বলছি আমার উকিলের সঙ্গে কথা হয়ে গেছে, তোর ব্যবস্থা আমি করে দেবো। আমার উকিলের সঙ্গে কথা হয়েছে, তোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা কী ব্যবস্থা করবো? তুমি কি কথা হয়েছে? তুমি আমাকে ফোন দাও, তুমি উকিলের ফোন নাম্বারটা দাও, আমি কথা বলবো, তোমার কল লিস্টটা দেখাবো। বলছে কেন দেখাবো? আচ্ছা আমি ডিভোর্স দিলে তো তুমি ডিভোর্সটা পাবে, নাহলে তুমি ডিভোর্সটা পাবে কোথার থেকে? আমি তো তোমাকে ডিভোর্স দেবো না। বলছে তোর ব্যবস্থা আমি করে দেবো। আমি যেই বলেছি আমি তো তোকে ডিভোর্স দেবো না। তখন বলছে যে জাদ্রেল উকিল আছে, এ হাইকোর্টে যায়, ব্যাংসাল কোর্টেতে যায়। আমি তখন বলেছি বাপেরও বাপ আছে, আমি বলেছি বাপেরও বাপ আছে। আমাদের দিদি সত্যি কথা বলতে কি, আমার বাপের বাড়িতে আমার মা কম রোজগার, আমাদের কম রোজগার ঠিকই, কিন্তু আমাদের কোনোদিনও এরকম মানে খাওয়া দাওয়া নিয়ে অশান্তি বা কিছু, আমার মা হয়তো বিশাল কিছু দিতে পারিনি। আমার মা একটা ছোট এনজিওতে কাজ করে, সেটা এখন বন্ধের মুখেতে আছে। আমরা যে কিভাবে আছি আমি একমাত্র জানি। আমরা কি চাইছো? আমি চাইছি ও এসে আমাকে নিয়ে যাবে এবং আমার সঙ্গে ঘর করবে। আমি চাইছি যে ও রাজিও হয়ে গেছিল, আমার বাড়িতে থাকার জন্য রাজি হয়ে গেছিল। আমি যা কিছু কথা বলি ওর সঙ্গে আলোচনা করে আমি সব কিছু করি, কিন্তু ও আমার সঙ্গে কোনো কথা আলোচনা করে না। ও আমাকে বলেও ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি ওইখানে গিয়ে থাকবো, রাখছি। ওই ওনাদের দাদাকে দেখে দেন তো, দাদাটাকে। ফোন করতে বলছি, উনি তো ঠিক করে বলতে পারছেন না যে উনি কি চাইছেন। আপনি অ্যাজ এ জামাইবাবু হিসেবে বলুন যে কি করলে ভালো হয়, তাহলে সেভাবে আমি কথা বলবো। ওর যা শারীরিক অবস্থা, এর থেকেই বা কি করবো? থেকে কি করবে বলতে মানে কি থেকে কি করবে? ও একে তো এক মিথ্যা বলে জালে ফাঁসিয়ে করেছে, বুঝলি, বিয়ে করেছে। সেটা তো বুঝলাম। তো একটা যদি ধরুন একটা উইডো মেয়ে হতো কিংবা বিবাহিত মেয়ে হতো বা ডিভোর্সি মেয়ে হতো, একটা আইবুড়ো মেয়ে ধরুন লাইফটা বরবাদ করে দিল। করছিল না বিয়ে, ঠিক আছে, ওটা আমিও বললাম। আমি ওকে বলেছি তুমি আমাকে কেন বিয়ে করতে গেলে, তুমি আনম্যারিড মেয়েকে কেন বিয়ে করতে গেলে, তুমি কেন বিবাহিত মেয়েকে বিয়ে করলে না, ডিভোর্সি মেয়ে, বিধবা মেয়ে বা তোমার থেকে একটু বয়সে বড়, তুমি ওই মেয়েকে বিয়ে করলে না কেন? কিসের জন্য তুমি আমাকে বিয়ে করলে? আমার লাইফটা তো নষ্ট হলো। আমার মুখের সামনে এমনি করে, আমার মুখের সামনে ঠিক এরকম করে ভোরবেলাতে মুখের সামনে এরকম করে পা দিয়ে বলছে তোর লাইফ আমি নষ্ট করেছি, দেখবি তোর মুখের কাছে পাটা আছে, লাথি মেরে তোর মুখ ভেঙে দেবো। কোন মা এগুলো সহ্য করবে? কি চাইছেন বলুন, তারপর আমি যেটা আমি ভাবছি ওর সেটা সঙ্গে বলছি। ঘর করবো, ওকে আমি ডিভোর্স দেবো না, ওর সঙ্গেই আমি ঘর করবো আর ও আমার বাড়িতে এসে থাকবে। আমি এখানেতে কাজ করব, আমার ওর জন্য কাজ চলে গেছে, আমি একটা সেলাইয়ের কাজ করতাম, আমার তো নিজের হাত খরচা তো ছিল। আর যদি ওর কিছু হয়ে যাও তো সরকারি চাকরি করে না। আমি বলবো যে তোমার বাড়িতে রেখো না দিদি, তোমার বাড়িতে রাখলে কিন্তু ও কিন্তু ঝাড়া মানে তুমি, ও যদি ওখান থেকে নির্খোঁজও হয়ে যায়, ওই তুমি তোমার বাপের বাড়িতে পড়ে থাকলে, কিন্তু তুমি যদি একটা ভাড়া বাড়িতেও থাকো তাও তোমার স্বামীর একটা দায়িত্ব আছে, বাপের বাড়িতে থেকো না। দিদি আমি পুরো একা ঘরে, ঠিক আছে ওই ঘরটা চেঞ্জ করে তোমার যেহেতু ভাড়া যাবেই না কেন, এখানে বাড়িওয়ালাটা ভালো, খিচখিচ বিচবিচ করে না, 24 ঘন্টা জল আছে, সদর দরজা খোলা টোলা এসব নিয়ে কোনো ঝামেলা নেই। মেয়েগুলো দেখতে পাচ্ছে কি চাইছে, মেয়েকে স্কুল নিয়ে যাচ্ছে, এসব করছে। দেখুন একটা কথা, আপনিও তো বাবা নিশ্চয়ই, তাহলে এখন ধরুন আপনার কি আর বলবো, আপনাকে তো উদাহরণ দেওয়া যাবে না। ধরুন একজন পুরুষ মানুষের স্ত্রী মারা গেছে, সে বিয়ে করেছে, ঠিক আছে, তাকেও রেজিস্ট্রি করে বিয়ে করলো, সে তার দুটো সন্তান আছে, দুটো সন্তানকে কি ফেলে দেওয়া যায়? দুটো সন্তানকেও দেখবে, এনাকেও দেখবে, এটা হলো আমার প্রতিবাদ। কারণ দায়িত্ব করে যখন তুমি বিয়ে করছো, একটা আনম্যারিড মেয়ে হোক, একটা বিবাহিত মেয়ে হোক বা একটা বিধবা মেয়ে হোক, তুমি তো বিয়ে করেছো তাকে, বিয়ে করে তুমি তো তাকে স্ত্রীর স্বীকৃতি ঘরে এনেছো, তাহলে সেই স্বীকৃতি দিয়ে তুমি সেই সম্মানটা তাকে দেবে না কেন, এবং তার দায় দায়িত্ব পালন করবে না কেন? এটা একটা প্রশ্ন।
আর বাড়ির সামনাসামনি হোক দূরেই হোক যাই হোক, বাবার আমি বলবো দুটো বাচ্চা যতক্ষণ পর্যন্ত বড় না হচ্ছে বাবার দায়িত্ব একটা থেকেই যায়। সেইখানটায় আমি বলবো দিদিকে একটু মানিয়ে নিয়ে চলতে। আমার মনে হয় তাহলে দিদির লাইফটাও আমি ভালো হবে। মানাবো কি করে? আমার মুখোমুখি হয়নি, আমাকে কোনো কথা আমি না। ওটাই এইবারটা হবে দুটো সন্তানকে নিয়ে। মেয়েদেরকে এনেছে আমি জানি না, পুরো বাসন গিয়ে দেখছি স্ল্যাবের ওপরেতে। আমি সব গুছিয়ে টুচিয়ে এসেছি, আমি তো জানি ও কিছু করবে না। পুরো বাসন কোসন দেখছি ওপরেতে। আমি হ্যাঁ গো, কে এসেছিল ঘরে, কে এসেছিল? না কই, কে আসবে, কে আসবে, কে আসবে? আমি পাড়ার লোকের মুখে শুনছি যে ওর মেয়ে এসেছে। এইবার আমি দিদি তোমাকে একটা কথা বলি, এটা আমি জানি না যে আমি মানে তোমার কতটুকু কি করতে পারবো। তার আগে যে কটা কথা বলছি তুমি যদি এগুলো মন থেকে মানো তাহলে আমি কাজটা করতে পারি। আমার কথা হলো কি, তুমি স্বামীর সাথে বন্ধুর মতো হয়ে যাও। সন্তান তোমাকে লুকিয়ে ধরো, যেমন অনেক স্ত্রী প্রেম করে বা অনেক স্বামীরা প্রেম করে, সে কি বলে যে তুমি আমার সামনেই ফোন করে কথা বলো। এরকমও কিন্তু অনেক সংসার জোড়া লাগা থেকে দেখেছি। ফেসবুকের মধ্যে নোংরামি বানা করে, জানেন? হ্যাঁ, আপনি ফেসবুকের মধ্যে নোংরামি বানা করে। এটা প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। তোমার কাছে আছে? দাও দেখি। তোমার কাছে দিয়েছি। তাহলে অনেক গুণবান। ও হ্যাঁ, অন্য মেয়েকে চ্যাট করছি। ওই দেখি, তাহলে এগুলো দেখাও। তাহলে তো শুধু একটা তো ইস্যু তো তোমার দিকে যাচ্ছে। আমি তো খালি বলবো দেখো বাচ্চার দায়িত্ব তার, তোমার দায়িত্ব তার। তোমার দায়িত্বটা নিতে হবে তাকে, বাচ্চার দায়িত্ব সে পালন করবে। নিজের দিদির ঘরে বসে মদের আসর বসিয়েছে, তো দেখি দেখি কত আপনির বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এগুলো সব প্রমাণ আছে। মেয়ের জন্মদিনে যা করেছি কিনা জানি না, কিন্তু ও মেসেজ দিচ্ছে, তার মানে সেইগুলো আমাদের ও করেছে কি না করেছে আমি দেখলে বুঝে যাবো না, কিন্তু ও তো মেসেজ তো দিচ্ছে। যে মেসেজ দিচ্ছে সেও এইটাও সেই মেসেজ গ্রুপটাও আমাদেরই গ্রুপ। আমরা আবার আপনাদেরই গ্রুপ। হ্যাঁ, জাল জাল ফেলেছি, বিছিয়েছি। ও আচ্ছা আচ্ছা, জাল বিছিয়েছে। তার সঙ্গে বলছে সুসংবাদ আমাদের ও দিচ্ছে। মাগো, ডাক্তারকে সত্যি কথা বলতে হবে। লাইভ চলছে, দিদিকে আমি আড়ালে বলতে ঠিক আছে। হুম। আমি একদিন ধরেছি, আমি বললাম যে আমি ওকে বলেছি যে দেখো বাবু, তুমি এক কাজ করবে, তুমি মেয়েদের সঙ্গে কথা বলো না, ফেসবুকে একটা সম্পর্ক তৈরি করো। নোংরামি করা তুমি কেন করো? নোংরামি তুমি কেন করো? তুমি একটা সম্পর্ক তৈরি করো না। বলছে তোমার সব বন্ধু বান্ধবরা ভালো, ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি যাদের সঙ্গে কথা বলি তারা স্ট্যান্ডার্ড না। তো স্ট্যান্ডার্ড খুঁজে নে না। আমারও তো ফেসবুকে দাদা আছে, দুবাই থেকে আমার বাড়িতে এসেছিল, আমার বিয়েতে পর্যন্ত এসেছিল দাদাটা। অনেকজন আছে যাদের সঙ্গে আমাদের, ওদের দুই বাড়ির লোকের সঙ্গে আমাদের কথাবার্তা আছে। দাদা তোমার থ্যাংক ইউ ববিদি। আমরা এখন সিটটাও ছবি আঁকতে। তুমি কি আমাকে হাইফাই লিখেছো? এই যে এই যে এই যে এই যে। এখানে কিছু খারাপ ছবিও আছে কিন্তু। নো প্রবলেম। আপনি প্রথম থেকে আমি যা জীবনে খারাপ ছবি দেখেছি, আমি তো সেই ছবি নিয়ে তখন তো সেই কোথায় রাখবো আমি দিশা পাচ্ছি না। মানে ঘরে ছেলে আছে না, আর ওটা স্বামীর সামনেও দেখানোর মতো না। এমন এমন কিছু কেস মানে সমস্যা মিটিয়েছি। না, প্রথম থেকে দেখলে তাহলে বুঝতে পারবে যে এই যে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে অনীহা, কিন্তু এই যে দেখুন, তারপরে তো ওখানে ভিডিও, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে অনীহা, ফেসবুক করছে আর ইয়ে করছে। আমাকে খালি ধমকি দেবে, তোকে ডিভোর্স দেবো, ডিভোর্স দেবো, ডিভোর্স দেবো। কথা হয়ে গেছে। লোকটা পাজি,
এই লোকটাকে মনে হচ্ছে চড়াতে ইচ্ছা করছে আমার। আরো আছে মেসেজ। এই মারধর খেয়ে নেবে আমার কাছে। 50 বছর বয়সে যার বউ পাশে শুয়ে আছে, যার বউকে রুচিতে ঠাকছে না, ফেসবুকের মেয়েদের সঙ্গে ওর রুচিতে ঠাকছে। অন্য মেয়েদের বলবে তোমার ওইটা দেখি, ওরা বলবে তোমার ওইটা দেখি। আমি একদিন বারণ করেছি যে তুমি এইগুলো করো না, তুমি কিন্তু ফেসে যাবে একদিন। ওখানে লেখাও আছে দেখুন, 70,000 টাকা থানাতে ওকে দিতে হয়েছে এইসবের জন্য। আইডি ধরে থানা থেকে ওকে ইয়ে করেছে। আমি 6 মাস আগে, 6 মাস আগে, আমি 6 মাস আগে তো আমি ওর সঙ্গে ছিলাম। 6 মাস আগে তো মনে তো হচ্ছে না, কে জানে কি হয়েছে না হয়েছে। তুমি দেখো, তুমি যদি বলো আমি সব মেসেজ তোমাকে পাঠিয়ে দেবো। জানি না, হাজার জনের মেয়েদের সঙ্গে তো কথা বলে। ওর প্রথম বউ ভালো, দ্বিতীয় বউ ভালো না। দ্বিতীয় বউয়ের খুব চাহিদা, খুব চায়। ওই জন্য দ্বিতীয় বউকে আজ পর্যন্ত কোনো কসমেটিক কিছুই দেয়নি, সবকিছুই বাপের বাড়ির লোকের। এই মেয়েটাকে ওটা যার সঙ্গে কথা বলছে, হ্যালো, তার ছবি আর কি। ওটা বাইরে রয়েছে, একটু বসো, আমি যাচ্ছি। হ্যাঁ, বসো বসো। তুমি মেয়েদের ছবি। এটা কি ওই লোকের ছবি? হ্যাঁ, আমার বড়ি। বদমাইশের বাসা। অথচ বউকে অনীহা। মেয়েগুলো তো বাচ্চা বাচ্চা। সব মেসেজ তো পড়ছি না, আমি কোনো ছবি টবি দেখছি। এটাকে ওটা অন্য মেয়ে। আমি তোমাকে বাইরে বেরিয়ে বলবো, এখানে বলবো না এখন। ওই যে এখন চ্যাট করে দাও সেই সব। ওটা দিদিকে পরে বলবো, বাইরে বেরিয়ে বলবো। বাইরে বেরিয়ে সবার সামনে শুনবো তো? হ্যাঁ, ওটা ঠিক আছে। লাইফে তো এত মেসেজ? হ্যাঁ হ্যাঁ, আরো মেসেজ তো আসছে না। এই মেয়েটার কোথায় বাড়ি? কোন মেয়েটা? প্রোফাইল জানি না, আমি মেসেজগুলো পাচ্ছি এটুকুনি পর্যন্ত। আমাকে আমার দিদির মেয়ে বলে, তুই যখন ওইগুলো দেখছিলি ফটোটা তুলে নিলি না কেন তোর ফোন থেকে? এই বুড়ো মানুষটার সাথে এই অল্প বয়সী মেয়েগুলো কি করে এটাই বুঝতে পারি না তো। এই কত সুন্দর কত সুন্দর সুন্দর সব বাচ্চা বাচ্চা মেয়েরা, ছোট ছোট বাচ্চা আছে, আর বাচ্চার সাথে ছবি ছাড়ে। এদের কি একটু বুকে ভয় ডর লাগে না? অবাক হয়ে যাচ্ছি। না, যে বলে ভাগ্নি 18 বছরের মেয়েকে বিয়ে করতে চাইছে, ভাবতে পারছো তাহলে তার রুচিটা? না না, আমি 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 এই রুচিটা দেখছি, মেয়েদের রুচিটা কি। আমি ওনার রুচিটা দেখলাম যে উনি নাই যেটা ভালো পাবে তবে সেই ফলই খাবে, কিন্তু উনি মেয়েগুলো এত সুন্দর সুন্দর অল্প বয়সী মেয়ে, তো তাদের ছোট ছোট বাচ্চা আছে, এরা কি করছে? এদের তো ভালো ফ্যামিলি থেকে বিলং করে। দেখুন এক একটা মেয়ে কত সুন্দর সুন্দর দেখতে। বলছে যে কি বলছে যে চলো না তোমার, তুমি এই ছবি দেয় মেসেঞ্জার, এদের কি কোনো ভয় ডর লাগে না যে আমাদের স্বামীদের কাছে পৌঁছে যাবে বা আজকে আমাদের এটা ভাইরাল করে দিতে পারে? ছি 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 ছি। সমাজে কিছু মেয়েদের জন্য সংসার একটা মহিলা না তো, এটা তো বয়স্ক ভদ্র মহিলা রয়েছে। ও মা, ছি ছি। আবার অনেক। আমি ওকে একদিন বলেছি, আমি বলেছি ভগবান করে তুমি এইসব নিয়ে একদিন মার খাও, তুমি মার খাও সত্যি করে। না, আমার কাছে খেয়ে যাবে মনে হচ্ছে। না হলে যদি ফেসবুক মেসেঞ্জার ইয়ে দিয়ে সব পাসওয়ার্ড, এরকম মদের আসর বসে। ও দিদির ঘরেতে মদের আসর বসেছে, ভেবে দেখো ওদের ফ্যামিলিটা কিরকম। আর মদের আসরে কি হয়েছে সেটা মেসেজ করে জানাচ্ছে তাকে। ভাগ্নির বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, অথচ বউয়ের সঙ্গে, বউকে দেখলে পরে ওর ইয়ে হয় না,
আমি তো বলি আমি তো তোমার সেবিকা। বলছে তুমি ওটা কথা বলছো, তুমি যদি আমি যদি ওটা ভাবতাম তোমাকে কি ডাক্তার দেখাতাম, আমি তোর ঘরে খাটবো, কাজ করব, রান্না করব, বাসন মাজবো, ঘর মুছবো, শরীর খারাপ হলে তুই দেখবি না তো কি আমার মা এসে দেখবে? লোকের ঘরেতে ঝি চাকর আছে, তাদের কি শরীর খারাপ হলে তাদের বাড়ির লোক এসে দেখে না তাদের মুনিবরা দেখে? বলবে আমার এটা আমার ছোটবেলার থেকেই আছে। একদিন আমি ধরে নিয়েছি, আমাদের বাড়িতে এসে একজনকে ফোন করছে, একজন ফোন করেছে, বলছে তুই, ওরও সেম প্রবলেম, বলছে যে তুই স্কিন ডাক্তার দেখাস না, স্কিন ডাক্তার দেখালে কিছু হবে না, তুই নিউরোলজিস্টকে দেখা। আমারও এরকম হয়েছে, ডাক্তার বলেছিল যে ওই চামড়াটা ঝুলে গেছে, ওটা কেটে উল্টিয়ে দেবে, এরকম আর কি। তখন বলতে ওর সুগার বলে ওই জন্য আর কি ও মানে যত শুনবো তত কান পেকে যাবে। এটা ও করতে চায়নি। তা আমি বললাম কি চাইছো একটুখানি বলো তো, আমার ছবি দেখে ভালো লাগছে না, তুমি বলো কি এই যে আমার বর, এই যে আর দেখাতে হবে না, বর কোনো দরকার দেখাতে হবে না। এই যে বরের ছবি, ওটা হ্যাঁ ওটা অন্যভাবে দেখেছে, এটাই। ও বলেছে আমি আমার মরা বাপ এলে পরেও আমি তোর সঙ্গে মরা বাপ যদি বলে যে ঘর করতে, আমি তোর সঙ্গে ঘর করবো না। আমি বলেছি আমি তোর সঙ্গেই ঘর করবো, তোর সঙ্গেই আমি ঘর করবো। ঠিক আছে, আমি ঘর করবো দিদি, আমাকে আমি না হলে আমি বয়সে একটা 42-43 বছর বয়সে দাঁড়িয়ে আমি বিয়ে করেছি। আমার পাড়ার লোক কি বলবে? আমার মান সম্মান নেই? আমাকে বলবে না লোকরা যে ও এরকম মেয়ে একটা ছেলেকে বিয়ে করে? পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে বলতে হবে তোমরা কি চাইছো। ঘর করবে জানলাম, আমি তার ঘর করতে গেলেও তোমাকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেই স্যাক্রিফাইস তুমি করতে পারবে? এই লোকটার কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। এক নয় একাধিক মহিলা, একাধিক মেয়ে, ও তো নিজের মেয়েকেও ব্যবহার করবে না, এর কোনো গ্যারান্টি? একদমই তাই, একদমই তাই, আমি শুধু ওর মুখের কথাটা একদম 100% ঠিক। ও যদি 18 বছর বলে আমাকে 18 বছরের মেয়ে দিতে চেয়েছিল, মানে করলে না কেন? তাহলে আমার লোকটা যা যে ভিডিওটা দেখলাম, মানে যাই ফেসবুক থেকে এই নোংরামোটা করতে পারে। আর তাছাড়া ওনার প্রোফাইলে তো প্রচুর, এই প্রোফাইল বলছি মেসেঞ্জারে তো প্রচুর দিদি ওর নোংরা মেয়ে ভর্তি। আমি বললাম দেখো তোমার প্রোফাইলেতে কিন্তু তোমার বাড়ির লোক আছে, তুমি এইগুলোকে নিও না, তোমার প্রোফাইলেতে নিও না, তোমার বাড়ির লোক আছে। কোনো সময় আমার সব বোঝা ছাড়া, তুমি বলো এখন কি চাইছো। ঘর করবে, বাচ্চাগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে? আমরা বসে আলোচনা করি নিজেরা বসে আলোচনা করি না, বাচ্চাগুলোকে আমাকেও বলে যখন ওই অ্যাকসেপ্ট নয়, আমি মানে ও যোগাযোগ রাখতে তো হবেই বাবা। যদি ওইদিকে যদি ও দুটো মেয়ের খরচা যদি একসঙ্গে দিতে পারে, এখানে তার ডবল দিতে হবে ওকে। আমি আজকে দিদি আমি একটা জিনিস ওর কাছ থেকে চেয়েছে আমি আজকে পাইনি। কোন মেয়ে আছে দিদি এগুলো সহ্য করবে? মেয়েকে এখনো ডাক্তার বৈশাখ মাসে জমা দিচ্ছে, আমি পাইনি। আমি তো একটা মানুষ, আমি তো আজকে সবকিছু ছেড়ে আমি ওর আগ্রহ ধরেছি। ওর যে অসুখ করে ওটা আমি করে দেবো, ওগুলো নিয়ে চিন্তা নেই, অসুখের পয়সা 2 মাস হলো ঘরে ওটা আমি করে নেবো, খালি সিদ্ধান্তটা সঠিক নিতে হবে। আমাকে ও ডাক্তার দেখায়নি, এমন পর্যন্ত খরচা নেয়নি, বললে যে আমি পারবো না। উনি চাওয়াটা তো ওনার, করাটা আমার। ওকে ডাক্তার দেখি আমার আপনারা বলুন আবেদনটা কি? অন্য কোনো মেয়ে হলে তো আজকে অন্য ছেলে ওই খাওয়া পড়ার দায়িত্ব ওটা আমি করাতে পারবো, সংসার করাতে পারবো, এবার বাদ বাকিটুকু বলুন। আর ও তো পার্মানেন্ট কাজ নয়, ও শালার কাছে ভালো সাজার জন্য এইগুলো করছে। আর এক ওই বছর কেঁচো কুত্তে কেউটে বেরিয়ে আসবে এনার কাজটাই গেলে। আমি ঘর করব, আমি এবার দিদি চাইছে যে ঘর জামাই থেকে ওইখানে তাকে যেন, আমি তো বলবো দিদি এই কাজটা তুমি ভুলেও করো না, তাহলে আমি চরম ভুল করবো যদি এই কাজটাই আমি তোমাকে প্রশ্রয় দিই। আমি মা আমাকে বলছে তুমি পাশে ভাড়া থাকো, ওখান থেকে উঠে গিয়ে তোমার বাপের বাড়ির থেকে 2-10 মিনিটের মধ্যে ভাড়া থাকো, তাও তুমি ভাড়া থাকো, তাও তুমি মনে করবে যে স্বামী তোমাকে ভাড়া রেখেছে। আর বাপের বাড়ি থাকলে কোনো দায়িত্ব থাকবে না, একদিন দেখবে এই লোকটি নিখোঁজ, গা ঢাকা দিয়ে লুকিয়ে যায়। তুমি এই অবস্থায় বা জামাই বই অবস্থায় তুমি এরকম কি করে খুঁজবে? হতে যাচ্ছে এখনো পর্যন্ত ইএসআই তে আমার নাম তোলেনি, ওর ব্যাংক অ্যাকাউন্টের নাম তোলেনি, কিচ্ছু নাই। সেইগুলো নাই, আমি মীমাংসার সময় আমি এগুলো বললে আমি এগুলো করাতে পারবো, ওগুলো করাতে পারবো। আমি মোট কথা ভদ্রলোকের চাওয়া আমাকে দেখতে যাবো? আমি এসেছি দিদি, ও আমার বাড়ির এদিকে ভাড়া আসুক, ভদ্রলোকের চাওয়াটা দেখতে যাবো কেন? আমি এসেছি তো, আমার সমস্যা নিয়ে আমি এসেছি তো, ও তো আসেনি। এখন এখানে বসে তুমি ডিসিশন নিতে পারছো না, সেটা বসে আরো 2 ঘন্টা আলোচনা করো নিজেরা, না ওটা তুমি কি করবে ফাইনাল। আমি ওর সঙ্গে এখানে যারা আসে আবেদন নিয়েই আসে, আবেদনটা কি ওনার?
আমি ওর সঙ্গে ঘর উনি তো আর বারবার আসবে না। দিদি আমি ওর সঙ্গে ঘর করতে চাই, আমি ও আমার বাপের বাড়ি এরিয়াতে ঘর ভাড়া নিয়ে থাকুক, আমি ওখানে থাকবো না, ওখানে একা। এটা তুমি এটা বলতে পারো, এটা আমি করাতে পারি, 8টা-9টায় যখন ও বেরিয়ে যায় আমি পুরো এটা আমি করাতে পারবো। কথা আমি ও বাপের বাড়ি এরিয়াতে ভাড়া থাকুক, তাই সই আছে, ও ভাড়া থাকুক, আমার বাপের বাড়ি এরিয়াতে ও ভাড়া থাকুক, এবং তোমাকে দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব ওকে সব নিতে হবে। ও মেয়ের কি দায়িত্ব নেই তোমার দেখা দরকার, তোমার দায়িত্ব নিলেই তুমি এটা হ্যাঁ, আমার ঘরে যেন কোনোদিনও অশান্তি না হয়, বাইরের লোক নিয়ে যেন কোনো অশান্তি না হয়। আমি পারবো না, পরে দেবো, এই দেবো সেই দেবো, আমি মেসেজ গুলো দেখে নেবো। আমি যখন মেসেজটা দেখে নিচ্ছি, আমার মেয়েকে 25 যা টাকা নেই, সে বলছে আমি এই কাজটা এইখান থেকে এতদিন পরে আমি টাকা পেয়েছি, আমি অফিসে যাবো, আমার তো অধিকার আছে, আমি শুধু একা এখন যেতে পারছি না বলে আমি আগেকার মতন হলে আমি একাই ওর আমি চামড়া আমি গুটিয়ে দিতাম, একাই আমি ওর চামড়া গুটিয়ে দিতাম। যদি আগেকার মতন হতো, এই লকডাউনটা যদি না হতো, আমি আমার শরীর বসে যেত না, আমি একা সব জায়গায় ঘুরেছি। আমার এমন পর্যন্ত বড় বাজারে আমার কারবার ছিল, আমার নিজের বাড়ির পাশে। তবুও আমি তোমাকে বললাম দিদি, তুমি বাড়িতে গিয়ে তোমার তো আমি বুঝতে পেরেছি তোমার এখন ডিসিশন জানাবো, এখনো পর্যন্ত মানে মতামত নেই তোমার ডিসিশনে। তা তুমি একটুখানি সব বাড়িতে গিয়ে 2 ঘন্টা জানাবো বলে আলোচনা করে নিয়ে তুমি আমাকে জানাও। তোমাকে আসতে হবে না, নেক্সট টাইম জানাবো এলেও হবে, পেপার পত্র দিতে। তুমি যাও, তুমি আলোচনা করে আমাকে জানাও। আমি তোমাকে ঘর করাতে পারবো, ওই ভাড়া বাড়ি চেঞ্জ করাতে পারবো, ফ্ল্যাটটা কার নামে আছে এগুলো জানতে পারবো, এইটুকু আমি তোমাকে পারবো। ও বলছে যে লিখিয়ে নিয়েছে, এখন এগুলো আমি জানাতে পারবো, এগুলো আমি করতে পারবো, ব্যাস যেটুকু পারবো বলেই দিলাম। আমাকে বলছে তুই আমার মান সম্মান ইয়ে করেছিস, আমি নাকি পাড়াতে বলে এসেছি যে আমি যাচ্ছি, আমি ওর নামে কেস করবো, কোর্ট করবো। আমি কিচ্ছু বলিনি, আমি ওদেরকে পাড়ার লোকে জানিয়ে এসেছি আমাকে মারধর করছে, আমাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, এগুলো করছে ওরা। আমি যেই চলে এসেছি ওরা ওকে বলছে যে এই কথা বলে গেছে। আচ্ছা, কেউ যদি চুরি করবে, আমি যদি তোমার ঘরেতে চুরি করবো মনে করি, আমি কি বলে যাবো লোককে বলে দেবো যে আমি না ওর ঘরেতে যাচ্ছি চুরি করতে? আমি তো তোমাকে বললাম, তুমি কি আবেদন নিয়ে এসছো, তোমার কথার উপরে ডিপেন্ড করে আমি বলে দিলাম যে আমি এই পারবো, আমি ওর সঙ্গেই ঘর করবো। আমার এবার জামাইবাবু বলছে কি যে একটুখানি আলোচনা করি, তো আমি বলবো যে আলোচনা করেন, আলোচনা করে পরে জানালেও হবে। ওর বক্তব্য ওকে নিয়ে ঘর করবে, আমি বাবার মৃত্যু কাল অবধি আমি ওকে নিয়ে ঘর করতে চাই। ওর এলাকায় ভাড়া বাড়িতে ওকে নিয়ে ঘর করবে, আর ওর টোটাল ভরণ পোষণ ওর দায়িত্ব নেয়। আমার সব কিছু যেন দায়িত্ব না, যেন না বলে যে আমার কাছে নেই। আমি ওর মেসেজ আমি দেখে নিচ্ছি, আমি কিন্তু ওর মেসেজ দেখে নিচ্ছি। বিবাহ বার্ষিকীর দিন দিদি আমার ঘরের রান্না হয়নি, ভাবতে পারেন? বুঝতে পেরেছি, মানুষের একটা জিনিস দেয় তো তুই মেয়েদেরকে। আমি খালি একটা জায়গায় অমত, সব জায়গায় মত আছে আমার, আমি সবকিছু বলবো, কিন্তু বাচ্চাদের দেখার দায়িত্ব বাবার আছে। এই জায়গাটা মতের সাথে আমার মিলছে। মা হতে চাইছি দিদি, আমি কি খারাপ জিনিসটা? ও তুমি মা, ও রাজি হচ্ছে না। ওটা সে নিয়ে কথা বলবো, যখন বসবো তখন তো কেঁচো করতে কেউ তো বেরোবে, এই মেসেজ বেরোবে, ফোন বেরোবে, ফ্ল্যাট বেরোবে, বাচ্চাদের দায়িত্ব বেরোবে, তোমার দায়িত্ব বেরোবে, সবই বেরোবে, কেঁচো করতে কেউ তো বেরোবে তখন। যাও, আমি ওর সঙ্গে মোট কথা আমি ওর সঙ্গে ঘর করবো। আমি মেয়েদের দেখি, আমি তো ঘর করাতে বললাম, জানি না ওর যা মাইনে হবে বলেছে। আমি মেয়ে রক্ত বিক্রি করে হলেও মেয়েদেরকে দেবো। আমি যাই মাসের স্যালারিটা আমার হাতে দিবি, রক্ত বিক্রি করবি, মেয়েদের দিবি, সোজা হিসেব। রক্ত বিক্রি করে দিবি তো রক্ত বিক্রি করে মেয়েদেরকে দিবি, আর স্যালারিটা আমার হাতে দিবি। ঠিক আছে, যাইবো, আলোচনা করে তোমরা জানি। আমি এই বয়সে দাঁড়িয়ে কেন আমি ওর মার খেতে গেছি? আমার মা মারেনি দিদি, আমি এনজিওতে ছিলাম। আমি তোমাকে যেটা পারবো করে দিতে বলবো, পারবো বলেছি, বলে দিয়েছি, এইটুকু আমি ওইটুকু পারবো। খালি আমি একটা কথাই শেষ পর্যন্ত বলে দেব যে বাচ্চার দায়িত্ব তার, বউর দায়িত্ব তার, এইটুকুই বলে দিলাম। এই দায়িত্বটা ওনাকে পালন করতে হবে, ব্যাস। আমাকে মারধর পর্যন্ত করছে। আপনি কাগজ দেখবেন, আমি মিথ্যা কথা বলছি না। আমি তো বিশ্বাস করেছি দিদি, আমি কিছু অবিশ্বাস করছি না। আমি বলছি তুমি এখন পর্যন্ত আবেদনটা কি তুমি এখনো পর্যন্ত শিওর বলতে পারছো না। এবার তুমি বলেছো ঘর করবো, এটা আমি পারবো, আমি ঘর করবো, আমাকে আমার বাপের বাড়ি এরিয়াতে এসে থাকতে হবে। আমি ঘর করবো, এরা তো কেউ ঘর করবে না, এরা কেউ ঘর করবে না। আমি গেছিলাম ঘর ছেড়ে, অবশ্যই অবশ্যই। আমার মাথায় ভূত চেপেছিল। ওকে বিয়ে করার আগে কেন আমি ঘরে তৈরি দিয়ে ঝুললাম না? ঠিক আছে, তুমি এত ভালো ভালো ছেলে এসেছিল, আমি সব কটাকে বলে কাটিয়ে দিয়েছি। বলে আমি করি আর ও এই করেছি আমি। না 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 না, আমি বিয়ে করবো না, করবো না, করবো না, কোথায় মেয়েদের জন্য আমি করবো না করে পিছিয়ে গেছিলাম।
আমাকে ব্ল্যাকমেল করে করে বিয়ে করেছে। আমার ক্যালিপারের জন্য গেছে, আমার ক্র্যাশের জন্য এসেছে, ক্যালিপারের জন্য এ বেশি এসেছে, আর এ বেশি গেছে আমার সঙ্গে। ক্যালিপার দিয়েছে, আমার মায়ের হোম থেকে দিয়েছে, আমাকে ডোনেট করেছে। ও দিদিকে বলেছে যে ওর পয়সা দিয়ে আমার নাকি ক্যালিপার করে দিচ্ছে। আমি যেই একদিন ধরেছি তুমি পয়সা দিয়ে ক্যালিপার করে দিচ্ছ, আমার ক্যালিপারের দাম দিদি 50,000 টাকা। যখনই সত্যি কথা বলতে যায় তখনই ওর উপর আমি চড়া উচিত হয়। কথা বলতে গেলে পরে আর আমি এইগুলো আমি দেখতে বলবো, পারবো। উচিত কথা আমি বলবোই, আমি উচিত কথা আমি সবাইকেই বলবো, আমি প্রতিবাদ করবোই। তাতে আমি মার খাই, ধর খাই, যার খাই। আমার শুধু নিজের শরীর খারাপ বলে ও আমাকে মেরেছে বলে আমি মারিনি, নাহলে আমি ওকে ভালো করে দিতাম। আমার আমার শরীরেতে কোনো ভিটামিন নেই, আমার হাড় ক্ষয়ে যাচ্ছে। ও আমার হাতটা যখন ধরেছে আমি ভয়ের চোটে আমি আর কিছু করিনি। আমি যখন চেঁচিয়ে উঠেছি আর দেখো আমাকে মারছে, তখন সঙ্গে সঙ্গে হাতটা কি করেছে, ছেড়ে দিয়েছে। আমার এমনি দিয়ালেতে আমার মুখের কাছে পাটা নিয়ে এসেছে, যদি আমাকে লাথি মারতো আমার কি হতো সেদিনকে? অবশ্যই তার মধ্যে দাঁড়াতে পারো না, না ওইখানটা একটা খুব risk। আমি সব কিছু করি। ঠিক আছে, ওইখানটা ভাড়া ছেড়ে যাতে তোমাদের কাছাকাছি যায় মা বাবার কাছে। আমি জানুয়ারি মাস অব্দি আর ওই তোমার বাড়িতেও আমি রাখতে পারবো, তাহলে তো উনি শোনাই সোহাগা, আমি ওটা তো বলবোই না কোনোদিন। তাহলে ওনার কোনো দায় দায়িত্ব থাকবে না। ও জানে ঠিক এখানে মা ঠিক জোগাড় করে রেখে দেবে। দায়িত্ব থাকবে না, না মায়ের সঙ্গে আমার সঙ্গে কোনো, আমি বাপের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে দিদির সঙ্গে আমার কিছু থাকবে না। আমার এদিকে গ্রিল আছে, আমি গ্রিল দেবো, ব্যাস। ও তাহলে আমাকে সেটা মা দেখতে দেবে হবে, না, আমি তো জানি না। মা দেবে না, মা পারবে না। মা কতদিন খাটবে আমাদের জন্য? আমাদের লজ্জা করে না? আমরা দুই মেয়ে বসে আছি ভাইয়ের ঘরে, মাকে উল্টে আমরা সাহায্য করবো, আমরা মাকে দেখতে পারি না? মাকে দেখতে কেন পাচ্ছি না, ছেলেরাই আমরা মায়ের দেখবে, ঘাড়ে মেয়েরা দেখবে না? আমাদের লজ্জা করা উচিত যে আমরা মাকে দেখতে পাচ্ছি না। মাকে আমাকে দেখতে হচ্ছে, মাকে 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, হাঁটতে পারছে না, হাঁটুর ব্যথা, তাই মা কাজ করতে যায়। আমাদের লজ্জা হওয়া উচিত মেয়ে হয়ে। আমার মা যেতে যেতে চাইছে না, বলছে আমি যখন বলছি আমি যাবো, আমি তোমাদের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না, আমি ওই বাড়িতে ফিরে যাবো, আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না, ফোন দিয়ে যাবো, আমি বছরে একবার আসবো, পুজোর পরে আসবো। আমার মা কাঁদছে, বলছে তুই মরে গেলে আমি দেখতে পাবো? আমি এত কষ্ট করে মানুষ করেছি, আমার ছোটবেলা থেকে আমার বাবা দেখেনি আমাদেরকে, অথচ আমার বাবা ভালো চাকরি করে। আমার মা প্রচুর কষ্ট করেছে এই দুই মেয়েকে নিয়ে। আমি তো আগে হাঁটতেই পারতাম না, আমার ক্র্যাশ ছিল, ক্যালিপার ছিল, মা কোলে করে নিয়ে যেত, আর এ পেছনে যেত, কখনো কখনো লুকিয়ে, তখন এই ক্র্যাশ গুলো নিয়ে যেত। মা দেখতে যেত আমাকে হোমেতে, আরে লুকিয়ে লুকিয়ে যেত। কম কষ্ট হয় একটা কম বয়সী, তখন মা কম বয়সী মেয়ে, ক্র্যাশ, এই ক্র্যাশ তখন কাঠের ক্র্যাশ ছিল, ভারী লোহার জুতো, এটা তো তাও মোল্ডের জুতো, লোহার জুতো। মা আমাকে কোলে নিয়েছে, লোহার জুতো পরে আছি, আমি বাসে উঠে পরে বই করতাম বলে আমার 2 সেট কাপড় জামা নিয়ে যেত, তার উপরে ক্র্যাচ। মা নিয়ে আমাকে নিয়ে বাসে উঠে সব জায়গাতে নিয়ে গেছে। আমার মা কম কষ্ট করেনি দিদি, আমরা মাকে সুখ দিতে পারিনি। তুমি আমার কথা শোনো, আমি বলছি তুমি ভালো থাকবে। আমি তো বললাম তোমাকে, তুমি বাড়ি থেকে আলোচনা করো। ঠিক আছে, আমি শুধু জায়াবুর জন্যই বললাম, জায়াবু আলোচনা করতে চাই, বাড়িতে যাও, আলোচনা করো, করে আমাকে তুমি জানাও, আমি আছি। আমি বলছি কেন তোমাকে, আমি বলেছি কেন তোমাকে তারা তাড়িয়ে দিয়েছে? একটা ছেলের নেশা নেই, বাজে নেশা নেই, ডিউটি আর ঘর করে, যা রান্না করে দেবে তাই খায় ও, তোমাকে কেন তাড়িয়ে দিয়েছে? এইসব ব্যবহারের জন্য। চিৎকার করবে, চিৎকার করবে, চিৎকার করে মানে পাড়া মাত করে দেবে, এত অশান্তি করে আমার সঙ্গে, আমাকে মেন্টাল টর্চার করে ও। দেখছি, তুমি এসো, আমি দেখছি। আমার কষ্ট হচ্ছে দিদি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার যন্ত্রণা কেউ আমি করে দেবো ব্যবস্থা, তোমাকে এইটুকু বললাম, 100% করে দেবো। কোনো শারীরিক সম্পর্ক নেই, তাও আমি ওর কাছে পড়ে আছি। কেন পড়ে আছি? আমি আজকে ভালো ঘরের মেয়ে বলে আমি পড়ে আছি। আমাকে বলে কিনা হাওয়াতে ঘরের মেয়ে, চাল দেখে মেয়ে। আমি চাল দেখে তো ছুটেছিলে, মরেছিল না তখন যে চাল দেখে মেয়ে আনতে হবে, চাল দেখে মেয়েটা আনি। আমি হাওয়াতে ঘরের মেয়ে? কি দিয়েছে ও আমাকে? যথেষ্ট এজেড পার্সন, তারপরও এই নোংরামোগুলো কেন করে বুঝতে পারি না। আমি আমার সঙ্গে তো হয়নি শারীরিক সম্পর্ক, আমি তো অন্য ছেলের সঙ্গে করতে পারতাম, কই আমার তো রুচিতে বাঁধে না, আমার রুচিতে তো বাঁধে না। তাহলে তোর কিসে এত? তোর রুচিতে বাঁধে, তোমার রুচিতে বাঁধে, ওর বাঁধে না বলেই তো আমি করছি না। ওটাই হচ্ছে কথা। ঠিক আছে, তুমি যাও, আমি আছি। আমি নোংরামি পানা একদম পছন্দ করি না। আমার ডাল ভাত খাবো তাও ভালো, কিন্তু আমি নোংরামি পানা একদমই পছন্দ করি না। আমাকে প্রত্যেকটা কথা বলে বলে, মিথ্যা কথা বলে বলে আমাকে বিয়ে করেছে। আমাকে বিয়ে করার পরেই তো ওই ভালো কাজটা পেয়েছে। কাউকে বলছে আমি 30,000 টাকা পাই, কাউকে বলছে 20,000 টাকা পাই, আমি জানি 17,000 টাকা পাই। আমি যখন লাস্টে শুনেছি 30,000 টাকা। ঠিক আছে, আমি তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে দিই, কাজটা আমি করব, পরামর্শ আমি দেব, বুঝবো আমি, তুমি যাও, তোমার সংসার হবে,
তুমি আমার কথা শুনে চলো, তোমার জীবনটা ভালো হবে, এইটুকু আমি তোমাকে বোন হিসাবে বলতে পারি, ঠিক আছে? আর তুমি আমার ফেসবুক পরিবারের একজন মেম্বার, তোমার চিন্তা নেই, আমি ঠিক করে দেবো। এখন তোমাকে কিছু দিয়ে যাবো না। বিয়ের রেজিস্ট্রি কিচ্ছু লাগবে না, ওই যখন আসবে জামাইবাবু সিদ্ধান্ত নেবে, যখন আসবে তখন আমি নেব, আমি আছি, নিয়ে আমাকে জানান, আমি আছি আছি আছি। এই লোকটার কঠোর থেকে কঠোর শাস্তি তো না হলেও তীব্র প্রতিবাদ হওয়া দরকার। যা দেখলাম আমি সত্যি বলছি, এখন যদি সামনে পেতাম, এখন দুটো ঠাস ঠাস করে চট তো মেরে নিতাম। আমি এই করিয়েছিলাম এইখানে, এই যে দেখবেন আমার ইউটিউবে, পুরোনো ইউটিউবে ছাড়া আছে, প্রায় 70-এর কাছাকাছি ওনার বয়স, ঠিক আছে? উনিও একজন এরকম একজন অসহায় মানে বিধবা মহিলাকে বিয়ে করেছিল। বিয়ে করার পরে উনি কি করেছে, ওই বাড়িতে বউ বাচ্চা নিয়ে সবকিছু ঘর করছে, আবার একেও রাখছে, খালি এর সাথে ফুর্তি করতে যাবে ওর ঘরে, আর তাছাড়া মানে কোনো কিছু না। ওই বউটিও ভালো ঘরের মেয়ে। তো আমি তখন বলি গায়ে না ওই গরম জল ঢেলে দিত রাস্তা দিয়ে গেলে, ঠিক আছে, থুতু দিয়ে দিত, অথচ শুধু যখন ওনার শারীরিক চাহিদা হবে তখন খালি ওখানে চলে যাবে চুচু করে, তখন ইনি সাইকেলে পিট 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 গিয়ে ওনাকে মেয়ে ছেলে মানুষ ভুলে যায়, চলে যায়। এবার কোর্টে থানায় গিয়েছে, এবার ওনার 70 বছর, কি করে খোরপোশ দেবে? কোর্টে গিয়েছে, কোর্টে উকিল বাবুরা বলেছে এই তোমার কেস হবে না। তখন লাস্টে আমি আমার কাছে থানা থেকে পাঠিয়ে দিল, উকিল বাবুরাও পাঠিয়েছে, থানা থেকেও পাঠিয়েছে, যদি পারে তো ওই মহিলাই একজন পারবে। চলে এলো, তখন আমার ফ্ল্যাটে আমি চেম্বার করতাম, ওই ফ্ল্যাটে চলে এলো, দেখবো ওই সমস্যাটা পুরোটা লাইভ করা আছে। গিয়ে আমি বললাম কোনো কথা হবে না, আগে ঠাস ঠাস করে চড় মারতে হবে, যদি চড় মারতে পারেন তাহলে আমি কাজ দেবো, তাহলে আমি এখান থেকে চলে যাবো। বলছিল স্বামী হয়তো, আর আমি কোনো শুনবো না, স্ত্রীর গায়ে থুতু দিয়ে দেবে, গরম জল ঢেলে দেবে, স্বামী মানে আগে চড়াও তুমি, দিয়ে কিছুতেই চড়াবে না। আর আমি বলছি তাহলে আমি চলে গেলাম, যদি থানা পুলিশ কোর্ট সব বলে দিয়েছো এই মহিলাই পারবে একমাত্র, যদি কিছু আদায় করে দিতে পারে। আমি প্রথমেই বলছি আমি ক্যামেরা করবো, তুমি চড় মারো। এবার ও কি করেছে, যখন চড়টা একটা চড় মারতে বলেছি, ও একটা চড় মারার পরে উনি মেরেই যাচ্ছে মনের মধ্যে রাগটা যেটা সাহস এসে গেছে দিয়েছে, এবার মেরেই যাচ্ছে তখন আর আমি আর থামাতে পারছি না, আরে অত মারতে বলিনি, একটা চড় মারতে বলেছি। বলছে না ওকে আমি ছাড়বো না, তখন কলার চেপে ধরে, এমনি খাটো আর উনি লম্বা, কলার চেপে ধরে মেরেই যাচ্ছে। লাস্টে তখন আমি গিয়ে বলছি আমি বিয়ে করিনি, তুমি কে, তুই কে, তুই যা যা যা। তখন আমি এমনি দর্শক হিসেবে দাঁড়িয়েছি, ক্যামেরা করছি, উনি তো জানেন না যে আমাকে নিয়ে গেছে। তারপরে বিয়ের ফটোটা বের করে একটা গাঁদা ফুলের মালা পরিয়ে স্টুডিওতে সিঁদুর পরিয়েছিল, ঠিক আছে? সেই না মন্দিরে সিঁদুর পরিয়ে স্টুডিওতে গাঁদা ফুলের মালা পরে দুজনা বেশ ছবি তুলেছিল। ওই ছবি দেখি বললাম এটা কে হয়। তারপর এখন খোরপোশ দেয়, খোরপোশ কেমন মৌখিক কথায়, যে কত বছর হয়ে গেল দিয়ে যাচ্ছে। প্রথমে করেছিলাম হলো 300 টাকা, তারপরে লকডাউনের পর থেকে 150 টাকা, ঠিক আছে? মাঝের মধ্যেই বলবে আমার একটু মাংস খেতে ইচ্ছে করছে, আবার ফোন করি যে মাংস খেতে ইচ্ছে করছে, মাংস কিনে দিতাম, তখন মাংস কিনে দেয়। ওরে বউটাও মেনে নিয়েছে, সবকিছু মেনে, বউ বড় বউর কাছেই আছে, এর দেখভালটা করে। এই হলো খোরপোশ, মৌখিক খোরপোশ দিয়ে যাচ্ছে তো কন্টিনিউ আজকে এতগুলো বছর। তো এই লোকটাকেও ঠিক তাই, ওই রকম গিয়ে আগে বলতে হবে তুমি আগে মারো, এত চেঁচায় যে মানে মাথা খারাপ হয়ে যাবে। এই লোকটাকেও তাই, এই লোকটার যা ভিডিও দেখলাম আর ওইসব দেখলাম, আমি সত্যি বলছি সহ্য করার মতো না। কোনো স্ত্রী সহ্য, উনি বলে ভালো বলে তাই উনি ঘর করতে চাইছেন, আমি হলে ওখানে দুটো থাপ্পড় মেরে আগে তোকে ডিভোর্স দেবো। হ্যাঁ, ও বলছে আমি ডিভোর্স দেবো না, ডিভোর্স দিলেই তো ওইসব আবার আরেকজনের সর্বনাশ করবে। ঠিক আছে, ও বলেছে নিজের জীবন সর্বনাশ করে দিয়ে আর 10টা মেয়ের জীবন বাঁচায়, তাও একটা পুণ্যের কাজ। হ্যাঁ, তো উনি করুক, আমি ওনার পাশে আছি, আপনারা আলোচনা করুন, আমাকে জানাবেন, আমি আছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। অনেক সময় নষ্ট হলো। না সময় নষ্ট না। হ্যাঁ ওর ইয়েটা দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ তোমাকে এক্ষুনি ডাকছি, দাঁড়াও আমি দেখে নিচ্ছি, এক্ষুনি ডাকছি। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, আমি ডাকছি গো। ওই ইয়ের ফর্ম বের করো। ফর্মটা বের করো। ওকে জিজ্ঞেস করতো ফর্ম ফিল আপ করে গেছিল না।
নেক্সট বালুরঘাট। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের কমেন্ট দেখছিলাম মাঝের মধ্যে, তো তোমরা তোমাদের মতামত ব্যক্ত করেছো, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমি সেসব বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। তো দেখো, অনেক অনেক সময় আমরা, ধরো তোমরা তো ব্যক্ত করতে পারবে, আমি কিন্তু অনেক কিছুই ব্যক্ত করতে পারবো না, সবার ক্ষেত্রেই বলছি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমি ঢাক গুড়গুড়টা পছন্দ করি না। তো আমার কথা হলো কি, আমি ন্যায্য কথা বলবো, তাতে হয়তো আপন মানুষরা অনেকটাই পর হয়ে যেতে পারে, কিন্তু ন্যায্য কথা বলবো নিরপেক্ষতার সাথে, যেটা সমাজে প্রত্যেকটা মানুষের চোখে গ্রহণযোগ্যতা থাকবে, সেই কাজটাই আমি করব। আমি এমন কোনো কাজ করব না, আমার ফেসবুক পরিবার হোক বা আমার কাছের মানুষ হোক বা আমার দূরের মানুষ হোক, যেই হোক না কেন, কারো ক্ষেত্রে আমি এমন কোনো কাজ করব না। এত বছর ধরে কাজ করছি, আমি এরকম কোনো কাজ করলে আমি অনেক করে দিতে পারি এসব কাজ, ঠিক আছে। মানুষের মন রক্ষা করার কাজ আমি অনেক করতে পারি, কারণ মানুষের মন রক্ষা করার মতো ঈশ্বর সেইটুকু ক্ষমতা দিয়েছে, কিন্তু মানুষের মন রক্ষা করার জন্য আমি কোনো কাজ করি না। মানুষের ভবিষ্যৎটা কি করে উজ্জ্বল হবে, মানুষের আজ হাসি মুখ, আজকে সে কাঁদছে, কালকে হাসি মুখটা যখন এনে দেব, সেই হাসি মুখটা যেন সারা জীবন থাকে, তার জন্য আমার চেষ্টা। তাই আগে তিতো পরে মিঠো, কাজ নেওয়ার জন্য আমি বসে নেই, আমি মানুষকে একটা সঠিক দিশা দেখানোর জন্য এখানটায় বসে আছি প্রতি মঙ্গলবার করে, ঠিক আছে। আমাকে কাজ নিতে হবে, কাজ করতে হবে, অর্থ রোজগার করতে হবে না, ভগবান যতটুকু আমাকে দিয়েছেন, আমার দিন আনে দিন খাই, আমার চলে যায়, আমি বেশ ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তো আমি চাই যে আমার মতো যেমন আরো সুখে শান্তিতে আর 5টা মানুষ থাকুক, তার জন্যই আমার এই লক্ষ্য, তার জন্যই আমার এরকম কটু কথা বলা, বা তার জন্যই হয়তো কোনো সময় আমি টেম্পটেড হয়ে কোনো কথা বলে ফেলি, কিন্তু কথাটা কিন্তু ঠিক বলি, আমার এটা মনে হয় নিজের কাছে আমি ঠিক কথা বলি। তো আমি ওই দিদির ক্ষেত্রেও একটাই কথাই আমি এখানে জানিয়ে দিচ্ছি, বার্তাটা, আমি সমস্ত কিছু করে দিতে পারবো, তার ভালো রাখার জন্য, তাকে ভালো থাকার জন্য আমি করে দিতে পারবো। আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমার সেইটুকু ক্ষমতা রয়েছে, আমি করে দিতে পারবো। কিন্তু দেখুন, আমি এমন কোনো কাজ করব না একজনকে সুখে রাখতে গিয়ে একজনকে দুঃখী করে দেব। আজকে এই দিদি যেমন প্রতিবন্ধী, এটা যেমন আমার একটা মনে মানে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে, যে না, উনি একজন প্রতিবন্ধী, উনি ঠিক মতো হাঁটতে পারেন না, ঠিক আছে, উনি ঠিক মতো দাঁড়াতে পারেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যেমন ওনারটা ভাববো, ঠিক তেমন মা মরা 2টো সন্তানের কথা ভেবেও কিন্তু আমি তাদের কথাও ভাববো, আমি তাদের কথাটাও ভাববো, কিন্তু আমি তাদের কথাটাও ভাববো। কারণ 2টো সন্তানকে অনাথ করে দিয়ে, এমনি মা মারা গেছে অনাথ, বাবা ক্যারেক্টার অতি জঘন্য, অতি জঘন্য থেকে জঘন্যতম, যেটা দেখানো যায়, মানে দেখা কি বলাও যাবে না, যে ওনার নেচারটা এরকম। আমার তো মনে হচ্ছে, সত্যি কথা বলছি, যে সামনে উনি আমি পেয়ে গেলে কি হবে জানি না, এখনই আমার এখানকার রক ফুলে উঠছে, তো সামনে থাকলে কি হবে আমি বলতে পারবো না ভাই, আমার রেগে টেগে গেলে এই শিরাটিরাগুলো ফুলে যায়, আমি আগেই বলে দিচ্ছি। তো ওই ভিডিও দেখার পরে আমি নিজেকে এখনো কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে। সামনে গেলে কি হবে বলতে পারবো না, যদিও বা কিছু না হয় তাহলে ভাববেন যে ওই দিদির মুখের দিকে তাকিয়ে আমি ওনাকে লাস্ট ওয়ার্নিংটা দিয়ে আসবো, জীবনের ওটাই লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম যদি কোনো রকম যদি কোনো কিছু আমি দেখি, সেদিনকে কিন্তু বাবলি মুখে যদি তার জন্য জেল হয়ে যাক ভাই। আমি তো 2টো ছোট ছোট বাচ্চাদের মেরেছিলাম সন্তান ভেবে, এবার বুড়ো মানুষের গায়ে হাত দিতে বাধ্য থাকবো, কারণ বুড়ো মানুষরাও কিন্তু যখন বয়স হয়ে যায় না, তখন তারাও ছোট হয়ে যায়, সন্তানের মতো হয়ে যায়। উনি যদি এখন 18-19 বছর ছেলেদের মতো ওই ধরনের বিহেভিয়ার করেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বাচ্চা বলে থাপ্পড়টা মারবো, কিছু মনে করবেন না কিন্তু, ঠিক আছে। তখন আমি সন্তান, ওনাকে ভাববো সন্তান উনি আমার, কারণ ওনার যথেষ্ট এজেড পার্সন, ইনি যদি 42-43 বছর হয়, ওনার তো 60 বছরের কাছাকাছি বয়স ওনার, কিছু মনে করবেন না। লোকে বলেন অধ্যত দেখাচ্ছেন, আপনি এগুলো করছেন, আপনাদের ভিডিওগুলো চোখে যখন দেখবেন আপনারা কেউই ঠিক থাকতে পারবেন না, যদি রক্ত মাংসে করা আপনারা হন মানুষ, ঠিক আছে। মানুষ প্রথম স্ত্রী মারা গেছে, একজন অবশ্যই একাকিত্বটাকে কাটানোর জন্য একজনকে বিয়ে করেছেন, ঠিক আছে, মানলাম। একজন প্রতিবন্ধী মেয়েকে উনি পুণ্যের কাজ করেছেন, সেটাও আমি মানলাম, কিন্তু উনি কি পুণ্যের কাজ করেছেন যে ওর সাথে ফিজিক্যাল অ্যাটাচ হব না, বাড়িতে একজনকে রেখে দিয়ে ওই নোংরামোগুলো করবো, ঘরের মধ্যে বসে বসে বাইরে মেসেঞ্জারে
আর সত্যি বলিহারি ব্যাপার বাবা, এত সুন্দর সুন্দর মেয়েরা কি করে যে এইসব পাল্লাইগুলো পরে, ঠিক আছে, চুল নেই, কিছু নেই, দাঁত নেই, সেই সব মানুষের কাছে গিয়ে সুন্দর সুন্দর, বেশি বেশি বয়সও না, 27-28 বছর, 29, 30, 37 এর থেকে শুরু, 40-45 বছর পর্যন্ত মহিলা দেখলাম ওনার মেসেঞ্জারে। কারো পিছন দেখানো, কারো সামনে দেখানো, হাই ভগবান, এই তো মানে এরকম দৃশ্য না দেখা ভালো। তাও তো বলবো এই দিদি অনেক ভালো যে ওই দিদি ওনাকে নিয়ে এখনো সংসার করতে চাইছেন, যে যাতে 8-5টা মেয়েদের জীবন নষ্ট না হয়। কিছু বলার নেই, আর ভাষা হারিয়ে ফেলেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কমেন্টগুলো দেখছিলাম, তো আমি একটা কথাই বলবো, যারা ভিকটিম যারা আছেন সবাই সবার মতামত ব্যক্ত করছেন। আমি চোখের সামনে আপনাকে দেখছি, যেটা আমি রিয়েলাইজ করতে পারবো, এবং আমি অনেক সময় চোখের সামনে দেখলেও আমি হয়তো ব্যক্ত করতে পারি না, আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। দুটো কথাই আমি বলে দিলাম। হয়তো মানুষের কথাগুলো আমার মনের কথা, আমাকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ আমি যে জায়গাটায় বসে রয়েছি, ঠিক আছে। আর একটা কথা, যারা কমেন্ট করছেন তাদেরকে, ভিকটিমদেরকে বলো তাদের কমেন্টটা যেটা ভালো পজিটিভ সেগুলোকে দেখুন, কারণ আপনার যেটা মন অশান্ত হবে সেটা ওটা দেখবেন না। আমি কি বলছি সেটা দেখুন, কারণ আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনার ফিলিংসটা আমি এখানে রিয়েলাইজ করবো, কিন্তু ক্যামেরার উল্টো সাইডে শুধু বাবলি মুখার্জিকেই দেখছে কেউ, তারপরে আর আপনাকে দেখতে পাচ্ছে না। আপনাকে দেখলে ওই যে বাচ্চাটাকে দেখেছিল, ক্যামেরাতে দেখিয়েছিলাম বাচ্চাটাকে, যখন বই চেয়েছিলাম তখন মানুষ যতটা না রিয়েলাইজ করতে পেরেছিল, যখন আমি ক্যামেরাতে বাচ্চাটিকে দেখিয়েছিলাম, যে বাচ্চাটি যখন নিজে মুখ ফুটে বলছে আমার বই হলেই হবে, 3টে বই, তখন কিন্তু ওই দিদি কিন্তু বইগুলো পাঠিয়ে দিয়েছেন, কোনো সহৃদয় ব্যক্তি কিন্তু চলে এসেছেন। ঠিক ক্যামেরায় মুখটা দেখালে, মানুষের ফেস দেখলে অনেক সময় অনেক কিছুই রিয়েলাইজ করা যায়, যেটা আমি করতে পারবো, যেটা আপনারা করতে পারবেন না। তাই ভিকটিমদেরকে বলবো, বোকার মতো কোনো কমেন্টের দিকে না নজর দিয়ে আপনাদের যারা যারা পজিটিভ কমেন্ট করছে, কি কি বলছে, সেই কি কি উপদেশ দিচ্ছে সেগুলোকে শুনুন, আর নিজে কি চাইছেন সেটাকে আগে নিজের মনের মধ্যে আনুন, মনস্থির করুন, তারপরে আমার কাছে আসুন। আমি যেটা করে দেবো বলবো, সেটা আমি করে দেবো, সে যেভাবেই হোক না কেন। ঠিক আছে, ভালো থাকুন, শুনতে থাকুন বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। বলুন। ও কালকে কখন আসবেন? না 3টের সময় আসতে পারবেন না, তার আগে আপনি বলুন না, আপনার বলুন, আমি সেই টাইমে অফিস খুলবো। সকালে আমি তো একদিন বসি, এই আজকেই, এখন চেম্বার চলছে। হ্যাঁ, আমি তো 11টা পর্যন্ত ঘুমাই দাদা, এইটুকুই। আপনি যদি বলেন আমি 11টার সময় ঘুমাবো না 8টার সময় উঠে পড়বো, আপনি বলুন কটায় আসবেন? দু ঘন্টা? ঠিক আছে, আপনি তার আগে এলেও যদি আমাকে বলেন, আমার কোনো অসুবিধা নেই, আমি চলে আসবো। আচ্ছা, ঠিক, রিসরার, আচ্ছা আচ্ছা।